শ্রোতা বন্ধুরা, নববর্ষের প্রাক্কালে আপনাদের স্বাগতম। শুরুতেই সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। রাত 10টা মানেই অশরীরীর রাত। প্রতি রাত ঠিক 10টায় সত্যি ভৌতিক ঘটনা শুনতে পারবেন অশরীরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং রাত 11টায় শুনবেন ফেসবুক অফিসিয়াল পেজে। আজ 31 ডিসেম্বর, 31st নাইট। তাই আজকের এপিসোডটি হবে স্পেশাল, দীর্ঘ এবং ভয়ের মাত্রায় অসাধারণ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 6টি হাড় হিম করা, মর্মস্পর্শী এবং অবিশ্বাস্য রকমের জীবন্ত ঘটনা, যেখানে প্রতিটি বর্ণনা আপনাকে নিয়ে যাবে ঘটনার কেন্দ্রে, যেন আপনি নিজের চোখে দেখছেন, নিজের ত্বকে অনুভব করছেন সেই শীতল স্পর্শ। আমাদের প্রথম 4টি ঘটনা বাংলাদেশের 4টি প্রান্ত থেকে 4টি ভিন্ন ক্যাটেগরির, আর বাকি 2টি ঘটনা আসবে আমাদের প্রতিবেশী দেশ ভারতের 2টি ভিন্ন রাজ্য থেকে ভিন্ন ধরনের আতঙ্ক নিয়ে। প্রতিটি ঘটনাই হবে সম্পূর্ণ এবং বিস্তারিত। তাহলে সময় নষ্ট না করে আসুন আমরা ডুব দেই আজকের প্রথম ঘটনায়। ঘটনা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা ইউটিউবে দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে নিন যেন কোনো আপডেট মিস না করেন। কারণ আজকের ঘটনাগুলো শোনার পর এই ভিডিওটি বন্ধ করারও আপনার সাহস নাও থাকতে পারে। আর যারা আগে থেকেই অশরীরী পরিবারের সদস্য, আপনাদের কাছে আমার অনুরোধ, লাইক বাটনে ক্লিক করে এই আতঙ্ককে স্বাগতম জানান আর কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি সত্যিই আপনার সাহস থাকে। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক। প্রথম ঘটনা, কুমিল্লার ময়নামতি পাথলের রানী। আজকের প্রথম ঘটনাটি এসেছে কুমিল্লার ময়নামতি প্রত্নতাত্ত্বিক এলাকার গহীন জঙ্গল থেকে। এটি কোনো সাধারণ ভূতের ঘটনা নয়, এটি একটি সভ্যতার করুণ আর্তনাদ, একটি প্রেমের ট্র্যাজেডি যা শতাব্দী পেরিয়েও থামেনি। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ডক্টর বরুণ চক্রবর্তী, একজন সিনিয়র প্রত্নতত্ত্ববিদ, যিনি গত 2 দশক ধরে ওই অঞ্চলে গবেষণা করছেন। অসংখ্য ধন্যবাদ বরুণ স্যারকে তার এই জীবন বদল করা অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আমি এখন তার ভাষাতেই তার ডায়েরির পাতা উল্টে আপনাদের শোনাব। 2008 সালের গ্রীষ্মকাল। ময়নামতির রাজার দিঘি থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে একটি ঘন জঙ্গলে আমরা নতুন খনন কাজ শুরু করি। স্থানীয় গ্রামবাসীরা প্রথম দিন থেকেই আমাদের সতর্ক করেছিল। তাদের মুখে মুখে ছড়িয়েছিল কান্নাকাটি পাথর কিংবদন্তি। গ্রামের প্রবীণ করিম মিয়া বলেছিলেন, সাহেব, ওই জঙ্গলে দিনে পাথর কাঁদে, রাতে পাথর হাঁটে, ওটা রাজার রানীর সাপ, ওখানে যেও না। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম। আমরা বিজ্ঞানী, প্রত্নতত্ত্ববিদ, আমাদের বিশ্বাস শিলালিপিতে, মৃৎপাত্রে, কার্বন ডেটিংয়ে, ভূত প্রেতে নয়। খনন শুরুর প্রথম সপ্তাহ স্বাভাবিক কাটে। আমরা কিছু সাধারণ মৃন্ময় বস্তু, টেরাকোটা টুকরো পেলাম। কিন্তু দ্বিতীয় সপ্তাহে প্রায় 10 ফুট নিচে আমরা একটি পাথরের চেম্বারের ছাদ আবিষ্কার করি। এটি ছিল বিশালাকার একক পাথরের স্ল্যাব, যাতে জটিল নকশা খোদাই করা। স্থানীয় শ্রমিকরা তাকে ফলকের দরজা নাম দেয়। সেটি সরানোর দিনটি ছিল 15 জুন 2008, বিকেল 3টে। আমরা ক্রেন দিয়ে স্ল্যাবটি উত্তোলন শুরু করি। ঠিক তখনই আমাদের শ্রমিক কালু সিং, যে রশি ধরে নিয়ন্ত্রণ করছিল, হঠাৎ চিৎকার করে উঠল, বাবা, ভেতর থেকে কান্না আসছে। সবাই থমকে দাঁড়ালো। সত্যি পাথরের নিচ থেকে খুব স্পষ্ট একটি নারী কণ্ঠের করুণ কান্না ভেসে আসছিল, যেন কেউ গভীর বেদনায় কুঁকড়ে আছে। শব্দটি মাত্র 10 সেকেন্ড স্থায়ী হয়, তারপর নিঃশব্দ। আমরা সবাই নিশ্চুপ। বিজ্ঞানী হওয়া সত্ত্বেও আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রকল্পের ফরেন্সিক অডিও বিশেষজ্ঞ ডক্টর আহমেদ পরে বলবেন, সেই অডিও ফ্রিকোয়েন্সি মানব কণ্ঠস্বরের অনুরূপ, কিন্তু এর মধ্যে কিছু অস্বাভাবিক মডিউলেশন রয়েছে যা প্রাকৃতিকভাবে সম্ভব নয়। ইতিমধ্যে কালু একটি ভয়ানক দুর্ঘটনার শিকার হয়। ক্রেনের কেবল হঠাৎ ছুটে যায় এবং পাথরের স্ল্যাবের এক পাশ তার পায়ের উপর পড়ে। আমরা তাকে উদ্ধার করতে গেলাম, কিন্তু তার পা চেপে ধরে আছে, রক্ত এভরিওয়্যার। সেই মুহূর্তে আবারও সেই কান্না শোনা গেল, এবার আরও জোরালো, আরও মর্মস্পর্শী। আমরা কালুকে বের করলাম, হাসপাতালে নিয়ে গেলাম। তার পা বাঁচানো যায়নি। সেই দিন থেকেই দলের মধ্যে এক অদৃশ্য ভয় বাসা বাঁধল। পরের দিন বিকেল 5টায় আমি একা খননস্থলে বসেছিলাম, নোটস নিচ্ছিলাম। হঠাৎ আমার পিছনে পাতার মর্মর শব্দ। ফিরে তাকাতেই হতবাক। প্রায় 60 গজ দূরে একটি বটগাছের নিচে একটি সাদা বস্তু দাঁড়িয়ে। সন্ধ্যার আলো আধারে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আমি টর্চ জ্বালালাম। আলোর রেখায় যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল। এটা কোনো সাদা কাপড় নয়, এটি ছিল দুর্দান্ত কারুকার্যময় একটি পাথরের নারী মূর্তি, প্রায় 5 ফুট উঁচু। মূর্তির শিল্পকর্ম এতই পরিষ্কৃত, এতই জীবন্ত যে মনে হচ্ছিল বদবদ নিঃশ্বাস নেবে। কিন্তু সবচেয়ে অসম্ভব ব্যাপার, মূর্তির 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। পাথরের গাল ভিজে গাঢ় হয়ে গিয়েছিল। আমি ক্যামেরা তুলে 1 ডজনের বেশি ছবি তুললাম। জলটাকে টেস্ট করার জন্য কটন বাড দিয়ে নমুনা নিলাম।
পরবর্তী ল্যাব রিপোর্ট বলবে এটি সাধারণ পানির মতো খনিজ উপাদান, কিন্তু এর পিএইচ মাত্রা অস্বাভাবিকভাবে কম, অর্থাৎ অম্লীয়, যা পাথরের ক্ষয় হওয়ার কথা, কিন্তু মূর্তির কোনো ক্ষয়চিহ্ন নেই। আমি সাহস করে কাছে গেলাম। মূর্তির চোখের দিকে তাকাতেই একটি তীব্র শীতলতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল, এবং সাথে সাথে আমার মাথায় সরাসরি একটি গভীর বেদনার অনুভূতি আঘাত করল। একাকিত্ব, প্রতারণার গ্লানি, অপেক্ষার যন্ত্রণা। আমি পিছিয়ে পড়লাম। মূর্তির সামনে মাটিতে সদ্য ঝরানো জলের ছোপ। এই মূর্তি কিভাবে সেখানে এলো? আমরা তো এই এলাকায় খনন করার আগে পুরো জঙ্গল সার্ভে করেছিলাম, এটা ছিল না। সেই রাত আমাদের ক্যাম্পে সবাই ঘুমাচ্ছে। রাত ঠিক 2:15। আমাদের প্রহরী কুকুরগুলো একসাথে ভয়ানকভাবে ঘেউ ঘেউ করা শুরু করে। তাদের চোখ লাল হয়ে আছে। আমি এবং আমার 2 সহকারী বেরিয়ে এলাম। টর্চের আলোয় জঙ্গলের দিকে তাকাতেই রক্তহীন হয়ে গেল। সেই মূর্তি আবার দৃশ্যমান, কিন্তু এবার সে তার জায়গায় নেই। সে ধীরে, অতি ধীরে আমাদের খনন কাজের দিকে এগোচ্ছে। হ্যাঁ, পাথরের মূর্তি হাঁটছে। তার চলার ভঙ্গি ছিল অস্বাভাবিক। পা তুলছে না, বরং পাথরটি মাটি থেকে উঠে আবার পড়ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা স্ট্যান্ড বাই জেনারেটর চালু করে শক্তিশালী স্পটলাইট জ্বালালাম। আলো পড়তেই মূর্তিটি স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন কখনো নড়েইনি। সাহস করে কাছে গেলাম। মূর্তি আবার সেই বটগাছের নিচে, কিন্তু তার পায়ের তলার মাটি নরম। সেখানে স্পষ্ট পায়ের ছাপ, গভীর ছাপ, যেন ভারী কোনো বস্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল। পরের দিন সকালে আমরা পায়ের ছাপ অনুসরণ করলাম। ছাপগুলো একটি সরল রেখায় গিয়ে শেষ হয়েছে আমাদের খনন করা চেম্বারের ঠিক ওপরেই। সেখানে মাটি কিছুটা দেবে আছে। তখনই আমি স্থানীয় ইতিহাস সম্পর্কে গভীর গবেষণা শুরু করি, এবং আমি পাই ময়নামতি সম্পর্কে একটি লোককথা, যা ইতিহাসের পাতায় কখনো ঠাঁই পায়নি। লোককথা বলে 11 শতকে এখানে রাজত্ব করতেন রাজা গোবিন্দচন্দ্র। তার রানী ছিলেন অপূর্ব সুন্দরী ময়নামতি। রাজা তাকে অগাধ ভালোবাসতেন, কিন্তু রানী গোপনে রাজ্যের প্রধান সেনাপতি বীরেশ্বরের প্রেমে পড়েন। তাদের গোপন প্রেম বহুদিন চলার পর একদিন ধরা পড়ে যায়। ক্রোধে অন্ধ রাজা উভয়কে মৃত্যুদণ্ডের আদেশ দেন, কিন্তু রানীকে সাধারণভাবে হত্যা করেননি। তিনি দক্ষিণ ভারত থেকে আনা এক তান্ত্রিক সন্ন্যাসীর মাধ্যমে রানীকে এক ভয়ানক শাপ দেন। তুমি চিরকাল পাথর হয়ে এই বনে থাকবে। দিনে তুমি তোমার বিশ্বাসঘাতকতা ও হারানো প্রেমের জন্য কাঁদবে। রাতে তুমি তোমার প্রেমিকের সন্ধানে হাঁটবে, কিন্তু কখনো তাকে পাবে না, কারণ তাকেও এই বনে পাথরে বন্দী করা হয়েছে। তোমাদের শাস্তি হবে চিরন্তন বিচ্ছিন্নতা। শ্রোতা বন্ধুরা, নববর্ষের প্রাক্কালে আপনাদের স্বাগতম। শুরুতেই সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। রাত 10টা মানেই অশরীরীর রাত। প্রতি রাত ঠিক 10টায় সত্যি ভৌতিক ঘটনা শুনতে পারবেন অশরীরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং রাত 11টায় শুনবেন ফেসবুক অফিসিয়াল পেজে। আজ 31 ডিসেম্বর, 31st নাইট। তাই আজকের এপিসোডটি হবে স্পেশাল, দীর্ঘ এবং ভয়ের মাত্রায় অসাধারণ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 6টি হাড় হিম করা, মর্মস্পর্শী এবং অবিশ্বাস্য রকমের জীবন্ত ঘটনা, যেখানে প্রতিটি বর্ণনা আপনাকে নিয়ে যাবে ঘটনার কেন্দ্রে, যেন আপনি নিজের চোখে দেখছেন, নিজের ত্বকে অনুভব করছেন সেই শীতল স্পর্শ। আমাদের প্রথম 4টি ঘটনা বাংলাদেশের 4টি প্রান্ত থেকে, 4টি ভিন্ন ক্যাটাগরির, আর বাকি 2টি ঘটনা আসবে আমাদের প্রতিবেশী দেশ ভারতের 2টি ভিন্ন রাজ্য থেকে, ভিন্ন ধরনের আতঙ্ক নিয়ে। প্রতিটি ঘটনাই হবে সম্পূর্ণ এবং বিস্তারিত। তাহলে সময় নষ্ট না করে আসুন আমরা ডুব দিই আজকের প্রথম ঘটনায়। ঘটনা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা ইউটিউবে দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে নিন, যেন কোনো আপডেট মিস না করেন। কারণ আজকের ঘটনাগুলো শোনার পর এই ভিডিওটি বন্ধ করারও আপনার সাহস নাও থাকতে পারে। আর যারা আগে থেকেই অশরীরী পরিবারের সদস্য, আপনাদের কাছে আমার অনুরোধ, লাইক বাটনে ক্লিক করে এই আতঙ্ককে স্বাগতম জানান। আর কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি সত্যিই আপনার সাহস থাকে। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক। প্রথম ঘটনা, কুমিল্লার ময়নামতি পাথরের রানী। আজকের প্রথম ঘটনাটি এসেছে কুমিল্লার ময়নামতি প্রত্নতাত্ত্বিক এলাকার গহীন জঙ্গল থেকে। এটি কোনো সাধারণ ভূতের ঘটনা নয়, এটি একটি সভ্যতার করুণ আর্তনাদ, একটি প্রেমের ট্র্যাজেডি যা শতাব্দী পেরিয়েও থামেনি। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ডক্টর বরুণ চক্রবর্তী।
একজন সিনিয়র প্রত্নতত্ত্ববিদ যিনি গত 2 দশক ধরে ওই অঞ্চলে গবেষণা করছেন। অসংখ্য ধন্যবাদ বরুণ স্যারকে তার এই জীবন বদল করা অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আমি এখন তার ভাষাতেই তার ডায়েরির পাতা উল্টে আপনাদের শোনাব। 2008 সালের গ্রীষ্মকাল, ময়নামতির রাজার দিঘি থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে একটি ঘন জঙ্গলে আমরা নতুন খনন কাজ শুরু করি। স্থানীয় গ্রামবাসীরা প্রথম দিন থেকেই আমাদের সতর্ক করেছিল। তাদের মুখে মুখে ছড়িয়েছিল কান্নাকাটি পাথর কিংবদন্তি। গ্রামের প্রবীণ করিম মিয়া বলেছিলেন, সাহেব, ওই জঙ্গলে দিনে পাথর কাঁদে, রাতে পাথর হাঁটে, ওটা রাজার রানীর সাপ, ওখানে যেও না। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম। আমরা বিজ্ঞানী, প্রত্নতত্ত্ববিদ, আমাদের বিশ্বাস শিলালিপিতে, মৃণপাত্রে, কার্বন ডেটিংয়ে, ভূত প্রেতে নয়। খনন শুরুর প্রথম সপ্তাহ স্বাভাবিক কাটে। আমরা কিছু সাধারণ মৃন্ময় বস্তু, টেরাকোটা টুকরো পেলাম। কিন্তু দ্বিতীয় সপ্তাহে প্রায় 10 ফুট নিচে আমরা একটি পাথরের চেম্বারের ছাদ আবিষ্কার করি। এটি ছিল বিশালাকার একক পাথরের স্ল্যাব, যাতে জটিল নকশা খোদাই করা। স্থানীয় শ্রমিকরা তাকে ফলকের দরজা নাম দেয়। সেটি সরানোর দিনটি ছিল 15 জুন 2008, বিকেল 3টে। আমরা ক্রেন দিয়ে স্ল্যাবটি উত্তোলন শুরু করি। ঠিক তখনই আমাদের শ্রমিক কালু সিং, যে রশি ধরে নিয়ন্ত্রণ করছিল, হঠাৎ চিৎকার করে উঠল, বাবা, ভেতর থেকে কান্না আসছে। সবাই থমকে দাঁড়ালো। সত্যি, পাথরের নিচ থেকে খুব স্পষ্ট একটি নারী কণ্ঠের করুণ কান্না ভেসে আসছিল, যেন কেউ গভীর বেদনায় কুঁকড়ে আছে। শব্দটি মাত্র 10 সেকেন্ড স্থায়ী হল, তারপর নিঃশব্দ। আমরা সবাই নিশ্চুপ। বিজ্ঞানী হওয়া সত্ত্বেও আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রকল্পের ফরেনসিক অডিও বিশেষজ্ঞ ডক্টর আহমেদ পরে বলবেন, সেই অডিও ফ্রিকোয়েন্সি মানব কণ্ঠস্বরের অনুরূপ, কিন্তু এর মধ্যে কিছু অস্বাভাবিক মডিউলেশন রয়েছে যা প্রাকৃতিকভাবে সম্ভব নয়। ইতিমধ্যে কালু একটি ভয়ানক দুর্ঘটনার শিকার হয়। ক্রেনের কেবিল হঠাৎ ছুটে যায় এবং পাথরের স্ল্যাব এক পাশ তার পায়ের উপর পড়ে। আমরা তাকে উদ্ধার করতে গেলাম, কিন্তু তার পা চেপে ধরে আছে, রক্ত এভরিওয়্যার। সেই মুহূর্তে আবারও সেই কান্না শোনা গেল, এবার আরও জোরালো, আরও মর্মস্পর্শী। আমরা কালুকে বের করলাম, হাসপাতালে নিয়ে গেলাম। তার পা বাঁচানো যায়নি। সেই দিন থেকেই দলের মধ্যে এক অদৃশ্য ভয় বাসা বাঁধল। পরের দিন বিকেল 5টায় আমি একা খননস্থলে বসেছিলাম, নোটস নিচ্ছিলাম। হঠাৎ আমার পিছনে পাতার মর্মর শব্দ। ফিরে তাকাতেই হতবাক। প্রায় 60 গজ দূরে একটি বটগাছের নিচে একটি সাদা বস্তু দাঁড়িয়ে। সন্ধ্যার আলো আধারে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আমি টর্চ জ্বালালাম। আলোর রেখায় যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল। সেটা কোনো সাদা কাপড় নয়, এটি ছিল দুর্দান্ত কারুকার্যময় একটি পাথরের মূর্তি, প্রায় 5 ফুট উঁচু। মূর্তির শিল্পকর্ম এতই পরিশীলিত, এতই জীবন্ত যে মনে হচ্ছিল ভোত ভোত নিঃশ্বাস নেবে। কিন্তু সবচেয়ে অসম্ভব ব্যাপার, মূর্তির 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। পাথরের গাল ভিজে গাঢ় হয়ে গিয়েছিল। আমি ক্যামেরা তুলে 1 ডজনের বেশি ছবি তুললাম। জলটাকে টেস্ট করার জন্য কটন বাড দিয়ে নমুনা নিলাম। পরবর্তী ল্যাব রিপোর্ট বলবে এটি সাধারণ পানির মতো খনিজ উপাদান, কিন্তু এর পিএইচ মাত্রা অস্বাভাবিক কম, অর্থাৎ আম্লিক, যা পাথরের ক্ষয় হওয়ার কথা, কিন্তু মূর্তির কোনো ক্ষয়চিহ্ন নেই। আমি সাহস করে কাছে গেলাম। মূর্তির চোখের দিকে তাকাতেই এক তীব্র শীতলতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল, এবং সাথে সাথে আমার মাথায় সরাসরি একটি গভীর বেদনার অনুভূতি আঘাত করল। একাকিত্ব, প্রতারণার গ্লানি, অপেক্ষার যন্ত্রণা। আমি পিছিয়ে পড়লাম। মূর্তির সামনে মাটিতে সদ্য ঝরানো জলের ছোপ। এই মূর্তি কিভাবে সেখানে এলো? আমরা তো এই এলাকায় খনন করার আগে পুরো জঙ্গল সার্ভে করেছিলাম। এটা ছিল না। সেই রাত আমাদের ক্যাম্পে সবাই ঘুমাচ্ছে। রাত ঠিক 2:15। আমাদের প্রহরী কুকুরগুলো একসাথে ভয়ানকভাবে ঘেউ ঘেউ করা শুরু করে। তাদের চোখ লাল হয়ে আছে। আমি এবং আমার 2 সহকারী বেরিয়ে এলাম। টর্চের আলোয় জঙ্গলের দিকে তাকাতেই রক্ত হিম হয়ে গেল। সেই মূর্তি আবার দৃশ্যমান, কিন্তু এবার সে তার জায়গায় নেই। সে ধীরে, অতি ধীরে আমাদের খনন কাজের দিকে এগোচ্ছে। হ্যাঁ, পাথরের মূর্তি হাঁটছে। তার চলার ভঙ্গি ছিল অস্বাভাবিক। পা তুলছে না, বরং পাথরটি মাটি থেকে উঠে আবার পড়ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা স্ট্যান্ড বাই জেনারেটর চালু করে শক্তিশালী স্পটলাইট জ্বালালাম।
আলো পড়তেই মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন কখনো নড়েনি। সাহস করে কাছে গেলাম। মূর্তি আবার সেই বট গাছের নিচে, কিন্তু তার পায়ের তলার মাটি নরম, সেখানে স্পষ্ট পায়ের ছাপ, গভীর ছাপ, যেন ভারী কোনো বস্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল। পরের দিন সকালে আমরা পায়ের ছাপ অনুসরণ করলাম। ছাপগুলো একটি সরল রেখায় গিয়ে শেষ হয়েছে আমাদের খনন করা চেম্বারের ঠিক ওপরেই। সেখানে মাটি কিছুটা দেবে আছে। তখনই আমি স্থানীয় ইতিহাস সম্পর্কে গভীর গবেষণা শুরু করি, এবং আমি পাই ময়নামতি সম্পর্কে একটি লোককথা যা ইতিহাসের পাতায় কখনো ঠাঁই পায়নি। কিংবদন্তি বলে, একাদশ শতকে এখানে রাজত্ব করতেন রাজা গোবিন্দচন্দ্র। তার রানী ছিলেন অপূর্ব সুন্দরী ময়নামতি। রাজা তাকে অগাধ ভালোবাসতেন, কিন্তু রানী গোপনে রাজ্যের প্রধান সেনাপতি বীরেশ্বরের প্রেমে পড়েন। তাদের গোপন প্রেম বহুদিন চলার পর একদিন ধরা পড়ে যায়। ক্রোধে অন্ধ রাজা উভয়কে মৃত্যুদণ্ডের আদেশ দেন, কিন্তু রানীকে সাধারণভাবে হত্যা করেননি। তিনি দক্ষিণ ভারত থেকে আনা এক তান্ত্রিক সন্ন্যাসীর মাধ্যমে রানীকে এক ভয়ানক শাপ দেন। তুমি চিরকাল পাথর হয়ে এই বনে থাকবে। দিনে তুমি তোমার বিশ্বাসঘাতকতা ও হারানো প্রেমের জন্য কাঁদবে। রাতে তুমি তোমার প্রেমিকের সন্ধানে হাঁটবে, কিন্তু কখনো পাবে না, কারণ তাকেও এই বনে পাথরে বন্দী করে রাখা হয়েছে। তোমাদের শাস্তি হবে চিরন্তন বিচ্ছিন্নতা। এই ঘটনা শোনার পর আমাদের খনন কাজে একটি নতুন তাৎপর্য যোগ হয়। আমরা বুঝতে চেষ্টা করি যে চেম্বার আমরা পেয়েছি সেটি কি বীরেশ্বরের সমাধি, কিন্তু আমরা কাজ চালিয়ে যাই। মূর্তির কার্যকলাপ বাড়তে থাকে। এখন শুধু রাতে নয়, মেঘলা দিনেও কেউ কেউ তাকে নড়তে দেখে। আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতি, জিপিএস, ড্রোন, ইভেন ডিজিটাল ক্যামেরা অকারণে বিকল হতে থাকে। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে 2009 সালের 15 জুন, ঠিক 1 বছর পর। আমাদের তরুণ গবেষক অরুণিমা, যে খুব যুক্তিবাদী ছিল, সে বলল, স্যার, আমি এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে বের করব। সে নাইট ভিশন ক্যামেরা, মোশন সেন্সর, অডিও রেকর্ডার নিয়ে মূর্তির 50 গজ দূরে একটি টেন্টে থেকে পুরো রাত নজরদারির সিদ্ধান্ত নেয়। ভোরবেলা আমরা তাকে দেখি তার ক্যাম্প চেয়ারে বসে, চোখ অফুরন্ত বিস্ফারিত, মুখ হাঁ করে। সে সাড়া দেয় না। তার হাতে ক্যামেরা, কিন্তু মেমোরি কার্ড ফাঁকা। তার নোটবুকে শুধু একটা লাইন বারবার লেখা, ওরা দুজন আলাদা, সাপ। তাকে হাসপাতালে নেওয়া হয়। ডায়াগনোসিস অ্যাকিউট সাইকোটিক এপিসোড। সে কখনোই পুরোপুরি সুস্থ হয়নি। 2010 সালে আমরা সরকারি অনুমতি নিয়ে কলকাতা থেকে এক প্রখ্যাত তান্ত্রিক আচার্যকে নিয়ে আসি। তিনি 3 দিন ধরে জটিল রিচুয়ালস সম্পাদন করেন। শেষ দিনে তিনি একা মূর্তির সামনে ধ্যানে বসেন। পরে তিনি বলেন তিনি যোগাযোগ করতে পেরেছেন। মূর্তি আসলে প্রাণ প্রতিষ্ঠা করা ছিল, কিন্তু তা বিকৃত হয়ে গেছে সাপের কারণে। রানীর আত্মা পাথরে বন্দী এবং সেনাপতির আত্মা বন্দী চেম্বারের ভেতর একটি শিবলিঙ্গে। তাদের মুক্তি দিতে হলে চেম্বারটি সম্পূর্ণ খুলে শিবলিঙ্গটিকে একটি নির্দিষ্ট পবিত্র নদীতে বিসর্জন দিতে হবে এবং মূর্তিটিকে তার আসল স্থানে পুনঃস্থাপন করে একটি পার্মানেন্ট মন্দির দিয়ে ঘিরে দিতে হবে। কিন্তু তিনি সতর্ক করেন, এই প্রক্রিয়ায় সামান্য ভুল হলে সাপ আরও শক্তিশালী হবে এবং যারা অংশ নেবে তাদের বংশধর পর্যন্ত গ্রাস করবে। আমরা সেই ঝুঁকি নিতে পারিনি। আমরা চেম্বারটি পুনরায় মাটি চাপা দিই এবং মূর্তির চারপাশে একটি শক্তিশালী শৈল্পিক বেষ্টনী তৈরি করি, যাতে পর্যটকরা দূর থেকে দেখতে পারে কিন্তু স্পর্শ করতে না পারে। প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়, কিন্তু আমার ব্যক্তিগত যাত্রা এখানেই শেষ নয়। 2022 সালের ডিসেম্বর মাসে আমি ব্যক্তিগত কারণে আবার ওই জায়গায় যাই। রাত 12টা। আমি বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে আছি। হঠাৎ মূর্তিটি নড়ে ওঠে। এবার সে শুধু হাঁটে না, তার মুখমণ্ডল সরাসরি আমার দিকে ঘুরে আসে এবং আমি প্রত্যক্ষ করি তার ঠোঁট নড়ছে। কোনো শব্দ নেই, কিন্তু আমার মনোজগতে একটি স্পষ্ট করুণ নারী কণ্ঠ বলছে, তুমি জানো আমাদের বেদনা, তুমিও একা। সেই মুহূর্তে আমার নিজের জীবনের সব অসফলতা, সব একাকিত্ব, সব অসম্পূর্ণতা যেন মূর্তির কান্নার সাথে রেজোনেটিং করে। আমি তখন বুঝতে পারি এই মূর্তি শুধু একটি প্রেতাত্মা নয়, এটি একটি সামষ্টিক বেদনার প্রতীক। এটি চারপাশের মানুষের লুকানো কষ্ট শোষণ করে এবং তা দিয়েই তার এই অর্ধ অস্তিত্ব টিকিয়ে রাখে। 2024 সালের আজকের দিনে আমি আপনাদের বলছি, ময়নামতির সেই মূর্তি এখনও সেখানে আছে। স্থানীয়রা বলে পূর্ণিমার রাতে এখনও তাকে হাঁটতে দেখা যায় এবং কখনো কখনো দুজন আলাদা আলাদা ছায়া তার পিছনে অনুসরণ করতেও দেখা গেছে। বিজ্ঞানের সীমাবদ্ধতা আমাকে স্বীকার করতেই হয়। সব কিছুর ব্যাখ্যা আমরা দিতে পারি না। হয়তো এটি ভূগর্ভস্থ চুম্বকীয় অ্যানোমালি বা ইনফ্রাসাউন্ডের প্রভাব, অথবা হয়তো কিছু মানবীয় অনুভূতি এতই তীব্র যা তা স্থান ও কালের বাঁধন ভেদ করে পদার্থের ওপর প্রভাব ফেলে। ময়নামতি শুধু ইতিহাসের স্তূপ নয়, এটি একটি জীবন্ত স্মৃতি যে এখনও কাঁদে, এখনও হাঁটে এবং এখনও তার চিরস্থায়ী বিচ্ছেদের যন্ত্রণা বহন করে চলেছে।
এবং কে জানে, হয়তো আমাদের মধ্যেও এমন কোনো বেদনা আছে যা একদিন পাথর হয়ে দাঁড়াবে। শ্রোতা বন্ধুরা, শুনলেন আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন চলুন আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা, সিলেটের রাতারগুল, জলাভূমির নিচে যে শহরের পুনরাবৃত্তি হয় প্রতি রাত। শ্রোতা বন্ধুরা, প্রথম ঘটনার পর এখন আসছি দ্বিতীয় ঘটনায়। রাত 10টা মানেই অশরীরীর রাত, আর আজকের এই 31st নাইটে ভয়ের মাত্রা আরও গভীর হচ্ছে। দ্বিতীয় ঘটনাটি এসেছে সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে। এটি কোনো পর্যটনের গল্প নয়, এটি সেই জলাভূমির অন্ধকার হৃদয়ের ঘটনা যেখানে প্রকৃতি ও অতিপ্রাকৃতের সীমারেখা মুছে গেছে। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ জুবায়ের আহমেদ, একজন প্রাক্তন ফরেস্ট গাইড ও পরিবেশ কর্মী, যিনি রাতারগুলের গভীরে হারিয়ে যাওয়ার পর বেঁচে ফিরে এসেছিলেন। অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাইকে তার এই মৃত্যুঞ্জয় অভিজ্ঞতার কথা বলার জন্য। 2019 সালের মৌসুমি বর্ষার সময় আমি তখন রাতারগুলে ট্যুরিস্ট গাইডের পাশাপাশি একটি গবেষণা দলের সাথে কাজ করছিলাম জলজ জীববৈচিত্র্য নিয়ে। আমাদের লক্ষ্য ছিল ফরেস্টের সবচেয়ে দুর্গম কালো পানি বা ব্ল্যাক ওয়াটার এলাকায় যাওয়া, যেখানে সাধারণত কেউ যায় না। স্থানীয় নৌকা চালকরা রাজি হচ্ছিল না। শেষে প্রাণ সংহার নামে এক বয়স্ক মাঝি অনেক টাকার লোভে রাজি হয়। সে সতর্ক করে বলে, ওইখানে শুধু ভূত নয়, পানিও ভূত, পানি নাকি কথা বলে। আমরা হেসে উড়িয়ে দিলাম। 25শে জুলাই ভোরে আমরা রওনা দিলাম। নৌকায় আমি, গবেষক অপূর্ব দা এবং প্রাণ সংহার কাকা। প্রথম কয়েক কিলোমিটার সুন্দর সবুজ সুড়ঙ্গের মতো, কিন্তু ধীরে ধীরে পরিবেশ বদলাতে লাগলো। পানির রং ক্রমশ গাঢ় কালো হয়ে এলো, যেন কালি। গাছের ডালগুলো নিচে ঝুলে এসে এমন জটিল জাল তৈরি করেছে যে নৌকা চলা কঠিন হয়ে গেল। বাতাসে এক ধরনের মিষ্টি পচা গন্ধ। সবচেয়ে অদ্ভুত ছিল শব্দ। চারপাশ একদম নিঃশব্দ, কোনো পাখির ডাক নেই, পোকার ডাক নেই, শুধু নৌকার দাঁড়ের শব্দ। দুপুর 2টোর দিকে আমরা ব্ল্যাক ওয়াটার জোনে পৌঁছলাম। সেখানে পানি এতটাই কালো যে তা আকাশের প্রতিবিম্ব ফুটে উঠছিল না, শুধু একটি অন্ধকার নিঃসীম দর্পণের মতো। হঠাৎ আমাদের নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। যান্ত্রিক কোনো সমস্যা নেই, জ্বালানি আছে, কিন্তু ইঞ্জিন স্টার্ট হয় না। প্রাণ সংহার কাকা ভয় কাঁপতে লাগলো, বলল, এটাই শুরু। তারপরই প্রথম অঘটনটি ঘটল। আমাদের নৌকার পাশ দিয়ে পানির নিচ থেকে অসংখ্য ফুসকুড়ির মতো বুদবুদ উঠতে লাগলো, এবং তার সঙ্গে শোনা গেল একটি গুঞ্জন। একটি মাত্র নয়, বহু কণ্ঠের মিশ্রণ, যেন অনেক মানুষ পানির নিচে একসাথে ফিসফিস করছে। অপূর্ব দা তার হাইড্রোফোন, পানির নিচের শব্দ রেকর্ড করার যন্ত্র, পানিতে ডোবালো। হেডফোনে শোনার পর তার মুখ সাদা হয়ে গেল। সে বলল, এটা মানুষের কথা, কিন্তু বুঝতে পারছি না ভাষা। আমরা রেকর্ডিং শুনলাম, সত্যি অস্পষ্ট কিন্তু বহু কণ্ঠস্বর, যেন কোনো বাজার বা সমাবেশের শব্দ। কিন্তু এখানে তো কেউ নেই। বিকেল 4টের দিকে আমরা একটি ছোট্ট চর বা শুকনো জায়গায় উঠলাম আশ্রয়ের জন্য। সেখানে আমরা যা দেখলাম তা আজও স্বপ্নে আমাকে তাড়া করে। একটি পচে যাওয়া প্রায় ধ্বংসপ্রাপ্ত কাঠের নৌকার কাঠামো, তার ভেতরে 3টি কঙ্কাল। কঙ্কালগুলো এমনভাবে বসে আছে যেন তারা একসাথে নৌকা চালাচ্ছিল। তাদের কাপড়ের কিছু অংশ তখনও টিকে ছিল, দেখে বোঝা যেত খুব পুরনো ফ্যাশনের। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের হাড়ের রং, কালো, সম্পূর্ণ কালো, যেন কার্বনে পরিণত হয়ে গেছে। আমরা ফটো তোলার সময় হঠাৎ আমার ক্যামেরার ভিউ ফাইন্ডারে আমি দেখলাম সেই 3 কঙ্কালের পেছনে ঘন গাছের আড়ালে আরও অনেকগুলো অস্পষ্ট মানবদেহের ছায়া দাঁড়িয়ে আছে। আমি চোখে সরাসরি দেখতে গেলাম, কিছুই নেই, কিন্তু ক্যামেরায় ছায়াগুলো তখনও আছে। আমি অপূর্ব দাকে ডাকলাম, সেও তার ক্যামেরায় একই ছবি পেল। আমরা বুঝলাম আমরা শুধু শারীরিক জগতে নই, আরেকটি স্তরের সাথে আমাদের সংঘাত হচ্ছে। রাত নামতেই অবস্থা ভয়াবহ হয়ে উঠল। আমাদের আশেপাশের কালো পানিতে হঠাৎ হঠাৎ সাদা আলোকিত বুদবুদ ভেসে উঠতে লাগলো, এবং সেই সঙ্গে পানির উপর দিয়ে সাদা কুয়াশার মতো কিছু ভেসে বেড়াতে লাগলো, যা মাঝে মাঝে মানুষের আকার ধারণ করছিল। প্রাণ সংহার কাকা জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত শুরু করলেন। হঠাৎ আমাদের সামনে পানির উপর একটি সম্পূর্ণ নৌকার ছবি ভেসে উঠল, যেন হোলোগ্রাম। তাতে অনেক লোক, তারা ঐতিহাসিক পোশাক পরে, তারা কথা বলছে, হাসছে, কিন্তু কোনো শব্দ নেই। এটি প্রায় 10 মিনিট স্থায়ী ছিল, তারপর মিলিয়ে গেল। অপূর্বদা তার স্পেকট্রোমিটার দিয়ে পড়ে নিয়ে বলল, অসম্ভব, এখানে অতিরিক্ত ইলেকট্রোম্যাগনেটিক অ্যাক্টিভিটি আর ইনফ্রারেড রেডিয়েশন। রাত 8টার পর আমরা শুনলাম পানির নিচ থেকে ড্রাম ও ঢাকের শব্দ আসছে, যেন কোনো উৎসব। প্রাণ সংহার কাকা কাঁপতে কাঁপতে বললেন, এটা মৃত্যুর উৎসব।
অনেক বছর আগে এই জলাভূমিতে একটি সম্পূর্ণ গ্রাম ডুবে গিয়েছিল একটি ভূমিধসে। তারা সবাই মারা গেল। তাদের আত্মা এখনো জানে না যে তারা মারা গেছে। তারা প্রতি রাতেই তাদের উৎসব পালন করে, বাজার করে, নাচে, আর যে বাইরের কেউ আসে তাকেও তারা তাদের দলে ভিড়িয়ে নিতে চায়। আমরা সেই রাতটা কোনো মতে কাটালাম। ভোর হওয়ার পর ইঞ্জিন আপনা আপনিই চালু হয়ে গেল। আমরা যখন ফিরছি তখন আমি স্পষ্ট দেখতে পেলাম আমাদের নৌকার পেছনে পানির নিচে অস্পষ্ট মানুষের মুখগুলো তাকিয়ে আছে, এবং তাদের কিছু হাত আমাদের নৌকার দিকে বাড়ানো যেন টেনে নিতে চাইছে। ফিরে আসার পর অপূর্বদা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তার রহস্যময় জ্বর, হ্যালুসিনেশনস, ডাক্তাররা কিছু পায়নি। শেষে একটি মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তিনি সুস্থ হয়ে ফিরলেন, কিন্তু রাতারগুলের নাম শুনলেই আতঙ্কে কাঁপেন। আমি নিজেও একা আর সেখানে যাইনি, কিন্তু 2023 সালে আমি স্থানীয় এক বয়োজ্যেষ্ঠের কাছ থেকে পুরো ইতিহাস জানতে পারি। 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে সিলেট অঞ্চলের অনেক এলাকা পানির নিচে তলিয়ে যায়। রাতারগুলের গভীরে তখন একটি প্রসপেরিং গ্রাম ছিল, নিশ্চিন্তপুর। সেটি সম্পূর্ণভাবে জলমগ্ন হয়, সব বাসিন্দা সহ। লোককথা বলে তাদের আত্মাগুলো সময়ের ফাঁদে আটকা পড়ে গেছে। তারা এখনও 1897 সালের সেই দিনটিতে বাস করছে। তাদের মৃত্যুর কথা জানে না। তাদের জলাভূমি হয়ে যাওয়া গ্রামে তারা তাদের ডেইলি লাইফ চালিয়ে যাচ্ছে, এবং যখন কোনো জীবিত মানুষ তাদের এলাকায় ঢোকে তারা তাকে নতুন বাসিন্দা হিসেবে স্বাগত জানায় এবং তাকে চিরতরে সেখানে আটকে রাখতে চায়। রাতারগুলের সৌন্দর্যের আড়ালে এই হচ্ছে করুণ সত্য। আজ যখন কেউ সুন্দর ছবি তুলতে রাতারগুলে যায়, তারা জানেও না হয়তো তাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে পানির প্রতিবিম্বে অথবা গাছের আড়ালে 1897 সালের এক সমগ্র গ্রামবাসী তাদের দিকে তাকিয়ে আছে, তাদের দলে টানতে চাইছে। ভৌতিকতার চেয়েও বড় ভয়ঙ্কর এটি একটি সম্পূর্ণ সম্প্রদায় যাদের কোনো সমাধি নেই, যাদের শোক পালনের কেউ নেই, যারা অনন্তকাল তাদের শেষ দিনটি পুনরাবৃত্তি করে চলেছে। এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। আপনাদের যদি এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে যা বিশ্বাস করতেও ভয় লাগে, আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অশরীরীঘোস্ট@gmail.com। এখন চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনা বরিশালের উজিরপুরের বেগম বাড়ি, যেখানে আয়নায় কোনো নারীর ছায়া পড়ে না। শ্রোতা বন্ধুরা, রাত আরও গভীর হচ্ছে। ঘড়ির কাঁটাটি এখন রাত 10:30টার দিকে এগোচ্ছে, কিন্তু অশরীরের রাতের আসল বিভীষিকা এখনও শুরু হয়নি। প্রথম দুইটি ঘটনার পর এবার আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের দক্ষিণাঞ্চলের হৃদয়ে, বরিশালের উজিরপুরে। এটি কোনো সাধারণ জমিদার বাড়ির গল্প নয়, এটি একটি প্রাসাদের নীরব কান্নার ঘটনা, যেখানে আয়না শুধু বস্তুকে নয়, বেদনাকেও প্রতিফলিত করে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ডক্টর রিক্তা ঘোষ, একজন স্বনামধন্য ইতিহাসবিদ ও লেখক, যিনি এই বাড়ির ইতিহাস নিয়ে গবেষণা করতে গিয়ে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হন যা তার জ্ঞান ও বিশ্বাসের ভিত নাড়িয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ রিক্তা ম্যাডামকে তার এই অন্তরঙ্গ ও আতঙ্কিত স্মৃতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। সবকিছু শুরু হয়েছিল 2017 সালের শীতকালে। আমি তখন বরিশাল বিভাগের জমিদারি স্থাপত্যের ওপর আমার দ্বিতীয় বইয়ের গবেষণা করছিলাম। উজিরপুরের বেগম বাড়ি সম্বন্ধে আমি শুনেছিলাম বহু আগে থেকেই। স্থানীয় মানুষের মুখে এটি ভূতের বাড়ি হিসেবেই বেশি পরিচিত ছিল, কিন্তু এর স্থাপত্য শৈলীর বিবরণ আমার কৌতূহল উদ্রেক করে। জমিদার রায় বাহাদুর অমরেশচন্দ্র রায় চৌধুরীর নির্মিত এই দ্বিতল প্রাসাদটি ছিল একসময় উজিরপুরের গর্ব, কিন্তু 1947 সালের দেশভাগের পর পরিবারটি ভারত চলে যায় এবং প্রাসাদটি ধীরে ধীরে পরিত্যক্ত হতে থাকে। স্থানীয় লোককথা বলে এই বাড়িতে কোনো নারীর পূর্ণ প্রতিচ্ছবি আয়নায় ধরা পড়ে না, নয় মুখ অস্পষ্ট থাকে, নয়তো শুধু খালি জায়গা। আমি এটি একটি অন্ধবিশ্বাস বা আলোর খেলা ভেবেছিলাম। আমার উদ্দেশ্য ছিল বাড়িটির নকশা অঙ্কন করা, ছবি তোলা এবং এর পতনের কারণ নথিবদ্ধ করা। 15ই ডিসেম্বর 2017 আমি আমার একজন স্থানীয় সহকারী সজল এবং একজন ফটোগ্রাফার বন্ধু তন্ময়কে নিয়ে বেগম বাড়িতে পৌঁছাই। সকালের রোদে প্রাসাদটি দেখতে অপূর্ব লাগছিল, যদিও এর কোনায় কোনায় ইট খসে পড়ে, জানালার কাঁচ ভাঙা আর বড় বড় মাকড়সার জালে ঢাকা। মূল ফটক পার হয়ে একটি বিশাল উঠোন, উঠোনের শেষে মূল ভবন। প্রথমেই যা চোখে পড়ে তা হলো ভবনের সম্মুখভাগে সারিবদ্ধভাবে লাগানো বিশাল আয়না। মোট 8টি আয়না, প্রতিটি প্রায় 5 ফুট উঁচু, কাঠের খাঁজ কাটা ফ্রেমে বসা। আশ্চর্যের বিষয়, এই দীর্ঘ বছর পরেও আয়নাগুলো অপেক্ষাকৃত ভালো অবস্থায় ছিল, শুধু ধুলো ও দাগে আবৃত। আমরা ভবনের ভিতরে ঢুকলাম। ভিতরে প্রবেশ করতেই একটি ভারী ঠান্ডা আর্দ্রতা আমাদের ঘিরে ধরল, যেন আমরা কোনো প্রাণীর পেটে ঢুকলাম।
নিচতলায় ছিল বিশাল ড্রয়িং রুম, বল রুম এবং খাবারের ঘর। সিলিং থেকে ঝুলছে স্ফটিকের ঝাড়বাতির ধ্বংসাবশেষ। দেওয়ালে তখনও কিছু তৈলচিত্র টাঙানো, কিন্তু তাদের মুখগুলো এতটাই ক্ষয়প্রাপ্ত যে শুধু চোখগুলোই দেখা যাচ্ছিল, যেন তারা আমাদের অনুসরণ করছে। আমি আমার নোট নিতে শুরু করলাম। তন্ময় ছবি তুলছিল, সজল কিছুটা ভয় পেয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল। দুপুর 12টার দিকে তন্ময় বলল তার ক্যামেরার ব্যাটারি অকারণে দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং কিছু ছবি ঝাপসা হয়ে যাচ্ছে। আমি আমার ফোনে কিছু নোট লিখছিলাম, হঠাৎ দেখি আমার ফোনের স্ক্রিনে আমার নিজের প্রতিচ্ছবির পাশে পেছনের একটি দরজার ফাঁকে একটি সাদা পোশাকের অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি ফিরে তাকালাম, কিছুই নেই। আমি ভাবলাম আমার চোখের ভুল। আমরা কাজ শেষ করে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। ঠিক তখনই সজল চিৎকার করে উঠল। সে বলল, দিদি, আয়নাগুলো। আমরা দৌড়ে সামনের দিকে গেলাম। বারান্দার 8টি আয়নার একটিতে, ঠিক যেটির সামনে আমি দাঁড়িয়েছিলাম, সেখানে আমার প্রতিবিম্ব অস্পষ্ট হয়ে গিয়েছিল। আমার মুখের জায়গায় শুধু একটা ধোঁয়াশা, একটা ফাঁকা স্থান। কিন্তু আমার শরীরের বাকি অংশগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি আস্তে আস্তে হাত নাড়ালাম। আয়নায় আমার হাত নড়ছিল, কিন্তু যেখানে আমার মুখ হওয়া উচিত ছিল সেখানে শুধু ধূসর মিস্ট। আমি পাশে সরে গেলাম। আমার প্রতিবিম্ব স্বাভাবিক হয়ে গেল। কিন্তু সজলের দিকে তাকাতেই দেখি যে আয়নায় সে দাঁড়িয়েছে তাতে তার পুরো প্রতিবিম্বই নেই, শুধু খালি জায়গা। সে ভয়ে কাঁপছিল। তন্ময় দ্রুত ক্যামেরা তুলে সেই আয়নাগুলোর ছবি তুলল। পরে ছবিতে দেখা গেল আয়নাগুলোয় আমাদের প্রতিবিম্ব স্বাভাবিক ছিল, কিন্তু পেছনের দৃশ্যে একটি ঘরের দরজার পাশে একটি নারী মূর্তির মতো অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। সেদিন আমরা ফিরে এলাম, কিন্তু আমার মন শান্ত ছিল না। আমি স্থানীয় কিছু বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। পরের দিন আমি গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি 92 বছর বয়সী যুগল চন্দ্র দাসের বাড়িতে গেলাম। তিনি অনেক কষ্টে কথা বলেন। আমি বেগম বাড়ির কথা উত্থাপন করতেই তার চোখে ভয় দেখলাম। তিনি বললেন, মা, তুমি কি সেই আয়না দেখেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি গভীর এক দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, সেই আয়না ভাঙতে হয়, ওগুলো অভিশপ্ত। তারপর তিনি যা বললেন তা আমার কাছে বাংলার ইতিহাসের সবচেয়ে করুণ ও নিষ্ঠুর অধ্যায়গুলোর একটি মনে হলো। জমিদার অমরেশচন্দ্রের একমাত্র পুত্র ছিলেন প্রতাপচন্দ্র। 1935 সালে প্রতাপচন্দ্র বিয়ে করেন কলকাতার এক জমিদার বাড়ির মেয়ে বিথি রায় চৌধুরীকে, যিনি হয়ে ওঠেন এই বাড়ির বেগম। বিথি ছিলেন অসম্ভব সুন্দরী, শিক্ষিতা এবং শিল্প ও সঙ্গীত অনুরাগী। তিনি তার স্বামীকে ভালোবাসতেন, কিন্তু প্রতাপচন্দ্র ছিলেন অত্যন্ত রক্ষণশীল, অত্যাচারী এবং নিষ্ঠুর স্বভাবের। তিনি তার স্ত্রীকে প্রাসাদের বাইরে যেতে দিতেন না, এমনকি জানালা দিয়ে বাইরে তাকাতেও বারণ ছিল। তার সৌন্দর্য তিনি শুধু নিজের জন্যই রাখতে চাইতেন। তিনি বাড়ির সম্মুখভাগে সেই 8টি বড় আয়না লাগান, যাতে যখনই বিথি বারান্দায় আসবেন তার প্রতিচ্ছবি তিনি সর্বদা দেখতে পারেন। এটি ছিল তার মালিকানার প্রতীক। কিন্তু বিথি ধীরে ধীরে অবসাদে ভুগতে শুরু করেন। তার একমাত্র সঙ্গী ছিল তার দাসী শান্তি এবং বাড়ির লাইব্রেরির বই। 1938 সালে বাড়িতে একজন নতুন সঙ্গীত শিক্ষক নিযুক্ত হন, অমলেন্দু দত্ত নামের এক তরুণ, কলকাতা থেকে আসা। তিনি বিথিকে সেতার ও রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। অমলেন্দুর সাথে বিথির একটি আধ্যাত্মিক বন্ধুত্ব গড়ে ওঠে, যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। এটি ছিল তাদের জন্য মুক্তির জানালা। তারা গোপনে দেখা করতেন লাইব্রেরিতে, রাতে যখন সবাই ঘুমতো। কিন্তু প্রতাপচন্দ্রের গুপ্তচরের নেটওয়ার্ক খুব শক্তিশালী ছিল। 1939 সালের এক রাতে তাদের ধরা পড়ে যায়। প্রতাপচন্দ্রের ক্রোধ ভয়ানক রূপ নেয়। তিনি অমলেন্দুকে প্রাসাদের অন্ধকার কেল্লারে বন্দী করে রাখেন এবং পরের দিন তাকে গোপনে হত্যা করা হয়। তার দেহ নদীতে ফেলে দেওয়া হয়। বিথিকে তিনি তার শয়নকক্ষে বন্দী করেন। তারপর তিনি একটি ভয়ানক শাস্তির ব্যবস্থা করেন। তিনি স্থানীয় এক তান্ত্রিককে ডেকে আনেন। সেই তান্ত্রিকের পরামর্শে প্রতাপচন্দ্র বিথিকে তার শয়নকক্ষের সেই বড় গোলাকার আয়নার সামনে বেঁধে রাখেন। তারপর তান্ত্রিক একটি প্রক্রিয়া শুরু করে। তারা বিথির চোখের সামনে বারবার তাকে আয়নায় তার নিজের প্রতিচ্ছবি দেখাতে থাকে এবং জোর করে মুখস্থ করায় যে তুমি একজন পতিতা, তুমি তোমার স্বামীকে অপদস্থ করেছ, তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি শুধু একটি প্রতিবিম্ব। দিনের পর দিন, রাতের পর রাত এই সাইকোলজিক্যাল টর্চার চলে। খাওয়ানো হয় শুধু পানি আর রুটির টুকরো। বিথি চিৎকার করেন, কাঁদেন, কিন্তু কোনো ফল হয় না। শেষে একদিন তিনি নিজের প্রতিচ্ছবি দেখে আর সাড়া দেন না। তিনি নিশ্চল হয়ে যান, শুধু আয়নার দিকে তাকিয়ে থাকেন। তারপর ঘটে সবচেয়ে বিকৃত ঘটনা। প্রতাপচন্দ্র তান্ত্রিকের সাহায্যে একটি প্রেত বন্ধনী মন্ত্র পাঠ করেন। তাদের বিশ্বাস ছিল তারা বিথির আত্মাকে বন্দী করতে পারবে সেই আয়নাতে।
যাতে সে কখনো পুনর্জন্ম নিতে না পারে এবং চিরকাল তার নিজের প্রতিচ্ছবি হিসেবেই আটকা থাকে। মৃত্যুর পর তার দেহ গোপনে সমাধি দেওয়া হয় প্রাসাদের পেছনের বাগানে। লোকজনকে বলা হয় বিথি কলেরায় মারা গেছেন এবং দ্রুত দাহন করা হয়েছে। কিন্তু বাড়ির সব আয়নায় বিথির ছায়া পড়া বন্ধ হয়ে যায় এবং যে কোনো নারী যদি তিনি আয়নায় নিজের মুখ দেখার সময় কোনো গভীর দুঃখ বা প্রতারণার অনুভূতি নিয়ে আসেন, তাহলে তার প্রতিচ্ছবিও আয়নায় অস্পষ্ট বা অদৃশ্য হয়ে যায়। কারণ বিথির আত্মা সেই সব নারীর বেদনার সাথে রেজোনেট করে এবং তাদের মুখের জায়গা জুড়ে বসে পড়ে নিজের অস্তিত্ব প্রমাণের জন্য। যুগল চাচার ঘটনা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এটি শুধু একটি ভূতের গল্প নয়, এটি ছিল মানসিক নিপীড়নের চূড়ান্ত রূপ, প্যাট্রিয়ার্কির একটি ভয়ঙ্কর উদাহরণ। কিন্তু আমার বিজ্ঞানী মন তখনও পুরোপুরি মেনে নেয়নি। আমি সিদ্ধান্ত নিলাম আমি আবারও সেই বাড়িতে যাব, বিশেষ করে সেই শয়নকক্ষে, এবং একটি বৈজ্ঞানিক পরীক্ষা করব। 2 দিন পর আমি একটি ডিজিটাল ভয়েস রেকর্ডার, একটি ইএমএফ মিটার, চৌম্বক ক্ষেত্র মাপার যন্ত্র এবং একটি তাপমাত্রা রেকর্ডার নিয়ে একাই বেলা 11টায় বেগম বাড়ি গেলাম। সজল আর তন্ময় আর আসতে রাজি হয়নি। আমি সরাসরি উপরের তলায় গেলাম। সেই বন্ধ দরজার সামনে দাঁড়ালাম। তালাটা জং ধরা কিন্তু শক্ত। আমি একটি লোহার রড দিয়ে জোর করে তালাটা ভাঙলাম। দরজা খুলতেই একটি তীব্র গন্ধ আমার নাকে এলো। পুরনো গোলাপ জলের সুগন্ধ, কিন্তু তার নিচে পচনের গন্ধ। ঘরে ঢুকে দেখি সব কিছু ঠিক যেমন ছিল। আমি প্রথমে ইএমএফ মিটার চালু করলাম। সেটি স্বাভাবিক পড়া দেখালো, কিন্তু যখন আমি আয়নার সামনে দাঁড়ালাম তখন ইএমএফ মিটারের নিডেল হঠাৎ ছিটকে গেল। প্রচণ্ড অ্যাক্টিভিটি দেখালো। আমি তাপমাত্রা মাপলাম। আশেপাশের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু শুধু আয়নার সামনের জায়গাটি ছিল 18 ডিগ্রি, একটা ঠান্ডা স্পট। আমি ভয়েস রেকর্ডার চালু করে প্রশ্ন করলাম, বিথি, তুমি এখানে আছো? কিছু শব্দ নেই। আমি আয়নার দিকে তাকালাম। আমার প্রতিচ্ছবি স্পষ্ট ছিল। আমি আস্তে আস্তে বললাম, আমি তোমার ঘটনা জানি, আমি তোমার বেদনা বুঝতে চেষ্টা করছি। তখনই আমার নিজের প্রতিচ্ছবিতে আমার চোখের কোণ থেকে রক্তের একটি ধারা গড়িয়ে পড়তে দেখলাম। আমি ভয়ে পিছিয়ে গেলাম, কিন্তু আমার মুখে কিছু নেই। আমি আয়নাতেই দেখছিলাম রক্ত। আমি হাত দিয়ে মুখ মুছলাম, তাজা রক্তের কোনো চিহ্ন নেই, কিন্তু আয়নায় আমার গাল বেয়ে লাল রেখা এখনও প্রবাহিত। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। যখন চোখ খুললাম, আয়নায় আমার প্রতিচ্ছবি স্বাভাবিক, কিন্তু তার পাশে আমার কাঁধের পেছনে একটি নারীর মুখ দেখা যাচ্ছে। খুব স্পষ্ট নয়, কিন্তু একটি অসীম বেদনাপূর্ণ সুন্দর মুখ, যার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকালাম, কেউ নেই। তখনই আমার রেকর্ডারে একটি মেইলি কণ্ঠস্বর ফিসফিস করে বলল, আমি এখানে আছি চিরকাল। শব্দটা সরাসরি আমার কানে নয়, রেকর্ডারের স্পিকারে। আমি কাঁপতে শুরু করলাম। আমি আয়নার দিকে তাকিয়ে বললাম, তুমি মুক্ত হতে চাও? সঙ্গে সঙ্গে ঘরের সব কিছু কাঁপতে শুরু করলো। ড্রেসিং টেবিলের ছোট জিনিসপত্র নড়ে উঠল। সেই গোলাকার আয়নাটি জোরে কাঁপছিল এবং তারপর আয়নার পৃষ্ঠে রক্তের মতো লাল রঙে কিছু লেখা প্রকাশিত হতে লাগলো। বাংলা হরফে লেখা, আমার মুখ ফিরে চাই, আমার নাম। লেখাটি কিছুক্ষণ রইল, তারপর মিলিয়ে গেল। আমি বুঝতে পেরেছিলাম আমি যা চিন্তা করছিলাম তার চেয়েও বেশি বড় কিছুর সামনে দাঁড়িয়ে আছি। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখি ইএমএফ মিটার সম্পূর্ণ নিষ্ক্রিয়। ব্যাটারি ফুল ছিল, কিন্তু যন্ত্র কাজ করছে না। আমার নিজের ফোনের ব্যাটারি 100% থেকে 10% হয়ে গেছে। আমি প্রাসাদ ছেড়ে চলে এলাম। সেই রাত আমি হোটেলে থাকাকালীন একটি স্বপ্ন দেখি। আমি সেই আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু আমি বিথি। আমি আমার স্বামীর চোখে ক্রোধ ও মালিকানার দৃষ্টি দেখছি। আমি আমার প্রেমিকের মৃত্যুর কথা শুনছি। আমি আমার নিজের প্রতিচ্ছবির মধ্যে হারিয়ে যাচ্ছি, ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছি। আমি চিৎকার করতে চাই, কিন্তু কোনো শব্দ বের হয় না। আমি জেগে উঠি, আমার গলা শুকনো এবং আমার মুখে অদ্ভুত এক তিক্ত স্বাদ। পরের দিন আমি স্থানীয় মন্দিরের একজন পুরোহিত ও মসজিদের একজন ইমামের সাথে কথা বলি। উভয়েই একই কথা বলেন, এটি একটি আত্মিক বন্দিদশা। মুক্তির একমাত্র উপায় সেই আয়নাগুলো ভেঙে ফেলা এবং বিথির জন্য একটি সঠিক মৃত্যুশ্রাদ্ধ আয়োজন করা। কিন্তু সমস্যা হলো, প্রাসাদটি এখন সরকারি সম্পত্তি। কোনো কিছু ভাঙা বা পরিবর্তন করা অবৈধ। আজ 2024 সাল। আমি আমার বইয়ে বেগম বাড়ির স্থাপত্যের বিবরণ দিয়েছি, কিন্তু বিথির পূর্ণ ঘটনাটি দিইনি। আমি শুধু ইঙ্গিত করেছি। আমি জানি সেই বাড়ি এখনও সেখানে দাঁড়িয়ে আছে। স্থানীয়রা বলে, পূর্ণিমার রাতে বাড়ির সামনের আয়নাগুলোতে কেউ কেউ একটি নারী মূর্তি দেখতে পায়, যে বারবার তার মুখ স্পর্শ করার চেষ্টা করছে।
কিন্তু আয়না তাকে শুধু ফাঁকা স্থানই দেখায়। আর কোনো নারী যদি হৃদয়ভঙ্গের বেদনা নিয়ে সেখানে যায়, তবে আয়নায় তার মুখ দেখা যাবে না, কারণ বিথির অপেক্ষামান আত্মা সেই বেদনায় সাড়া দেয় এবং সেই স্থানটি দখল করে নেয়, এই আশায় যে কেউ তাকে দেখবে, তার অস্তিত্ব স্বীকার করবে। বিজ্ঞান হয়তো বলবে এটি সাইকোম্যাট্রিক ইফেক্ট, যেখানে বস্তু আবেগ শোষণ করে রাখে। ধর্ম বলবে এটি একটি অভিশপ্ত আত্মা, কিন্তু আমি বলবো এটি একটি সতর্ক বার্তা। যখন আমরা কারো স্বাধীনতা কেড়ে নিই, যখন আমরা কারো অস্তিত্বকে শুধু আমাদের প্রতিচ্ছবিতে পরিণত করতে চাই, তখন আমরা এমনই এক শাশ্বত বন্দিদশা তৈরি করি যা সময় ও স্থানের সীমা অতিক্রম করে। বেগম বিথির আত্মা মুক্তি চায় না, সে চায় তার মুখ ফিরে পেতে, তার পরিচয় ফিরে পেতে। এবং যতক্ষণ না আমরা নিপীড়নের সেই ইতিহাস স্বীকার করি, ততক্ষণ সেই আয়নায় আটকা থাকবে। আর আমরা নারীরা মাঝে মাঝে আমাদের নিজেদের প্রতিচ্ছবিতেও নিজেদের খুঁজে পাব না। শ্রোতা বন্ধুরা, ডক্টর রিক্তা ঘোষের এই ঘটনা কি আপনাকে কাঁদিয়েছে নাকি ভয় দেখিয়েছে? হয়তো দুটোই, কারণ সবচেয়ে বড় প্রেতাত্মাটা কিন্তু মানুষের হৃদয়েই বাস করে। রাত 10টা মানেই অশরীরীর রাত, এবং কিছু অশরীরী এতটাই বাস্তব যে তাদের বেদনা আমরা আমাদের শিরায় অনুভব করি। চোখ রাখুন আমাদের চ্যানেলে, কারণ আজকের 31st নাইট স্পেশালে এখনও বাকি আছে 3টি ঘটনা। ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন চলুন আজকের চতুর্থ ঘটনায়। চতুর্থ ঘটনা, রংপুরের কাউনিয়া মডেল টাউন, লিফট 10-এ, যেখানে উঠলে নামতে পারবে না। শ্রোতা বন্ধুরা, রাত এখন গভীরতম অন্ধকারে ঢুকছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে রাত 11টার দিকে, কিন্তু অশরীরীর রাতর বিভীষিকা তো এখনও চলছেই। প্রথম 3টি ঘটনার পর এবার আমি আপনাদের নিয়ে যাব উত্তরের শহর রংপুরের কাউনিয়া মডেল টাউনে। এটি কোনো পুরনো হাবেলি বা জঙ্গলের গল্প নয়, এটি সম্পূর্ণ আধুনিক, সদ্য নির্মিত একটি বহুতল আবাসিক কমপ্লেক্সের ঘটনা, যেখানে কংক্রিট, গ্লাস আর স্টিলের মধ্যে আটকে আছে এক অতীতের অভিশাপ। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাকিব আল হাসান, একজন সফটওয়্যার ডেভেলপার, যিনি এই ভবনের 8ম তলায় একটি ফ্ল্যাটে 1 বছর ধরে থাকতেন। অসংখ্য ধন্যবাদ সাকিব ভাইকে তার এই আধুনিক জীবনে ঘটে যাওয়া মধ্যযুগীয় আতঙ্কের কাহিনী আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবকিছু শুরু হয় 2022-এর মার্চে, যখন আমি চাকরির সুবাদে রংপুরে বদলি হই এবং কাউনিয়া মডেল টাউনের আলোক নিবাস নামের একটি নতুন বহুতল ভবনে একটি ফ্ল্যাট ভাড়া নিই। ভবনটি তখন মাত্র 1 বছর পুরনো, সবচেয়ে আধুনিক সুযোগ সুবিধায় সমন্বিত 12 তলা বিশিষ্ট। আমি নিঃসঙ্গ, তাই 801 নম্বর ফ্ল্যাটটি, অর্থাৎ 8ম তলার 1 নম্বর ফ্ল্যাটটি ভাড়া নিই। প্রথম মাসটা সব কিছু একদম স্বাভাবিক ছিল। ভবনটি বেশ জমজমাট, অনেক তরুণ পেশাজীবী থাকেন। শুধু একটা জিনিস আমার নজর কেড়েছিল, ভবনের 3টি লিফটের মধ্যে একটির ওপর লেখা ছিল 10, কিন্তু আমাদের ভবনে তো 12 তলা পর্যন্ত আছে। 9, 10, 11, 12 স্পষ্টভাবে চিহ্নিত। এই অতিরিক্ত 10 নম্বর লিফটটি কেন? আমি ভাবলাম হয়তো ভুল করে নম্বর বসেছে, অথবা এটি সেবা লিফট। কিন্তু এটি সাধারণ লিফটের মতোই দেখতে, শুধু এর বাটন প্যানেলে শুধু 2টো বাটন, জি গ্রাউন্ড ফ্লোর এবং 10। কৌতূহলবশত একদিন আমি সেই লিফটের সামনে দাঁড়ালাম। একজন সুরক্ষা প্রহরী আমাকে বলল, স্যার, এই লিফটে উঠবেন না, এটি মেরামত চলছে। আমি ভাবলাম ঠিক আছে। এপ্রিল মাসের মাঝামাঝি এক রাতে আমি অফিস থেকে দেরি করে ফিরছি। রাত প্রায় 11:30। লবিতে তখন কেউ নেই। 3টি লিফটের মধ্যে 2টি ওপরে আছে, শুধু সেই 10 নম্বর লিফটের দরজা খোলা। আমি ভাবলাম সুরক্ষা প্রহরী তো বলেছিল মেরামত চলছে, কিন্তু দরজা তো খোলা। আমি হেসে ভাবলাম একবার চেপে দেখি না, কই নিয়ে যায়। আমি লিফটে ঢুকলাম। ভেতর বেশ পরিষ্কার, কোনো মেরামতের লক্ষণ নেই। আমি 10 বাটনে চাপ দিলাম, দরজা বন্ধ হলো। লিফটটি ওপরের দিকে উঠতে শুরু করলো, স্বাভাবিক গতিতে। কিন্তু সমস্যা হলো এটি উঠতেই থাকলো। সাধারণত 8 তলায় উঠতে 10-12 সেকেন্ড লাগে, কিন্তু 20 সেকেন্ড পার হয়ে গেল, লিফট এখনও চলছে। ডিজিটাল ডিসপ্লেতে সংখ্যাগুলি পরিবর্তন হচ্ছিল, 1, 2, 3, 8, 9, 10। কিন্তু 10-এ পৌঁছেও এটি থামল না। সংখ্যাটি 10-এ স্থির রইল, কিন্তু লিফটের চলন বন্ধ হলো না। আমি বুঝতে পারছিলাম লিফটটি এখনও উপরে উঠছে, যদিও ডিসপ্লে 10 তলায় আছি বলছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি ইমার্জেন্সি বাটন চাপলাম, কোনো সাড়া নেই। আমি দরজা খোলার বাটন চাপলাম, কিছু হয় না। লিফটটি এখনও চলছে, একটানা ওপরের দিকে।
মনে হচ্ছিল এটি একটি অসীম শ্যাফটের মধ্যে দিয়ে উঠছে। 5 মিনিট পর হঠাৎ লিফটে একটা ধাক্কা দিয়ে থেমে গেল। দরজা খুলে গেল। বাইরে অন্ধকার, গাঢ় নিবিড় অন্ধকার, যেন আমি কোনো বদ্ধ গুহায় আছি। লিফটের ভেতরের আলো বাইরে কিছুটা এলাকা আলোকিত করল। আমি দেখলাম এটি কোনো করিডর নয়, এটি একটি পুরনো ধূলিধূসরিত ঘর, যার দেয়ালে পলেস্তারা খসে পড়ছে। বাতাসে এক ধরনের ভারী আবেদনময়ী গন্ধ, পুরনো চন্দনের সুগন্ধের সঙ্গে মিশে থাকা আর্দ্রতার গন্ধ। আমি লিফটের দরজা খোলা রাখার বাটন চেপে ধরে বাইরে 1 পা বাড়ালাম। মেঝে কংক্রিটের, কিন্তু উপরিভাগ অসমতল, যেন বক্ররেখা তৈরি করছে। আমি আমার ফোনের টর্চ জ্বালালাম। আলো ফেলতেই আমার শ্বাস আটকে গেল। আমি একটি সম্পূর্ণ ভিন্ন স্থাপত্যে দাঁড়িয়ে আছি। এটি আমাদের আধুনিক ভবনের করিডোরের মতো নয়, এটি দেখতে ভয়ঙ্কর, একটি পুরনো বাংলো বা রেলওয়ে রেস্ট হাউসের ভেতর। আমার সামনে একটি সরু করিডোর চলে গেছে, যার দুপাশে কাঠের দরজা। দেয়ালে এখনও কিছু হাতে আঁকা ফুলের নকশা দৃশ্যমান, কিন্তু সেগুলো মলিন হয়ে গেছে। আমি ভয়ে পিছিয়ে এলাম এবং লিফটে ঢুকে দরজা বন্ধ করার বাটন চাপলাম। লিফট নড়ল না, বাটন কাজ করছে না। আমি আবার এমার্জেন্সি বাটন চাপলাম, জোরে জোরে চাপলাম। হঠাৎ লিফটের স্পিকার থেকে একটি তীক্ষ্ণ বিকৃত শব্দ বের হলো, যেন অনেক দূরের কোনো রেডিও স্টেশনের ইন্টারফিয়ারেন্স। সেই শব্দের মাঝেই আমি একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম, খুব অস্পষ্ট। চলে যাও। আমি চিৎকার করে বললাম, কোথায় যাব? লিফট চালু করো। হঠাৎ লিফটের আলো নিভে গেল। আমি অন্ধকারে পড়ে গেলাম, শুধু আমার ফোনের টর্চের আলো। সেই মুহূর্তে আমি করিডোরের শেষ প্রান্তে একটি সাদা কিছু নড়তে দেখলাম, একটি হিউম্যানয়েড ফিগার, কিন্তু খুব পাতলা, যেন একটি সাদা কাপড় ঝুলছে। এটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি আতঙ্কে লিফটের দরজা জোর করে টান দিলাম বন্ধ করার জন্য। দরজা নড়ল না। আমি বারবার জি বাটন চাপতে লাগলাম, কিছুই না। সেই সাদা অবয়বটি এখন করিডোরের মাঝামাঝি। আমি আমার ফোন দেখলাম, নেটওয়ার্ক নেই, একেবারে নো সার্ভিস। আমি তখন একটি সিদ্ধান্ত নিলাম। আমি লিফট থেকে বেরিয়ে সেই করিডোরের উল্টো দিকে দৌড় দিলাম, সাদা অবয়বটির দিকে না গিয়ে। করিডোরের শেষে একটি সিঁড়ি নিচের দিকে যাচ্ছিল। আমি নামতে শুরু করলাম। সিঁড়িগুলো কাঠের, পুরনো, চি চি শব্দ করে। আমি একতলায় নেমে একটি হল রুমে পৌঁছালাম। সেখানে একটি পুরনো কাঠের ডেস্ক, একটি হারমোনিয়াম আর দেয়ালে একটি বড় ছবি, যাতে একজন ব্রিটিশ অফিসার এবং তার পরিবার। সবকিছু ধুলোয় ঢাকা, কিন্তু আশ্চর্যভাবে ক্ষয়প্রাপ্ত নয়। হঠাৎ আমি আমার পেছনে পায়ের শব্দ শুনলাম, টুক টুক টুক, যেন উচ্চ হিলের জুতোর শব্দ। আমি ফিরে তাকালাম, কেউ নেই, কিন্তু শব্দটা এখনও আসছে আমার চারপাশ থেকে, যেন আমাকে ঘিরে ফেলছে। আমি আরেকটি দরজা দেখে সেটা খুলে ফেললাম। সেটা একটি রান্নাঘর, কিন্তু সেখানে এখনও পুরনো চুলা, হাঁড়ি পাতিল আছে, যেন কেউ এইমাত্র রান্না করে গেছে। স্টোভের ওপর একটি কেটলিতে তখনও ফুটন্ত পানি। আমি স্পর্শ করতেই কেটলিটা গরম। আমি চিৎকার করে উঠলাম, কে এখানে? কে আছো? তখনই রান্নাঘরের এক কোণা থেকে একটি শিশুর কান্না ভেসে এলো, খুব স্পষ্ট, খুব কাছ থেকে। আমি টর্চ ফেলালাম সেই দিকে। সেখানে একটা পুরনো ক্রিব ছিল, তার ভেতরে একটা ছোট লেপের ডালা, কিন্তু কেউ নেই। কান্না থামল না। আমি পাগলের মতো ওই রান্নাঘর থেকে বেরিয়ে আবার হল রুমে এলাম। এবার আমি দেখলাম হারমোনিয়ামটা নিজে থেকেই বাজছে, একটি পুরনো শোকের সুর। আমি আমার কান চেপে ধরে চোখ বন্ধ করলাম। আমি ভাবলাম আমি স্বপ্ন দেখছি, আমাকে জাগতে হবে। যখন চোখ খুললাম, দেখলাম সেই সাদা অবয়বটি এখন হল রুমের প্রবেশদ্বারে দাঁড়িয়ে। এটি এখন আর অস্পষ্ট নয়, এটি একজন নারী, খুব ফ্যাকাশে, সাদা ভিক্টোরিয়ান যুগের পোশাক পরা। তার মুখ দেখতে পাচ্ছিলাম না, কারণ তার চুল দিয়ে ঢাকা, কিন্তু তিনি তার একটি হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছেন, যেন আমাকে কিছু দেখাতে চাইছেন। আমি জমে গেলাম। তিনি তার হাত দিয়ে ডেস্কের দিকে ইশারা করলেন। আমি ধীরে ধীরে ডেস্কের দিকে গেলাম। তার উপর একটা ডায়েরি পড়ে আছে। আমি পাতা উল্টালাম। তারিখ 15 এপ্রিল 1947। লেখা আছে ইংরেজিতে, আজ রবার্ট বলল আমাদের অবশ্যই চলে যেতে হবে। দাঙ্গা শুরু হয়ে গেছে, কিন্তু মেরি আর থামবে না। সে বলে এই বাড়ি ছেড়ে সে যাবে না, সে এখানেই মরবে। ওই শিশুর জন্য আমার কি হবে? প্রভু, আমাদের রক্ষা করো। আমি তখনই বুঝতে পারলাম আমি সময় বা স্থানের কোনো অদ্ভুত ফাঁদে পড়েছি। এটা 1947 সালের কোনো বাড়ি, দেশভাগের সময়। সেই নারী যিনি দাঁড়িয়ে আছেন, তিনি সম্ভবত মেরি, ব্রিটিশ অফিসারের স্ত্রী। আর শিশুর কান্না। আমি ফিরে তাকালাম। সেই নারী এখন সেখানে নেই, কিন্তু শিশুর কান্না এখন আরও জোরে শোনা যাচ্ছে উপরের তলা থেকে। আমি আবার সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। আমি সেই করিডোরে এলাম যেখানে প্রথম নেমেছিলাম। এবার একটি দরজা অর্ধেক খোলা। ভেতরে সেই নারী দাঁড়িয়ে একটা ক্রিবের পাশে নিচু হয়ে কাউকে দেখছে। তিনি ফিরে তাকালেন আমার দিকে। এবার আমি তার মুখ দেখতে পেলাম। সে খুব সুন্দর, কিন্তু চোখ দুটো ফাঁকা,
কান্নায় রক্ত জবার মতো লাল। তিনি কিছু বললেন না, শুধু ক্রিবের দিকে ইশারা করলেন। আমি ভেতরে গেলাম। ক্রিবের ভেতরে কিছু নেই, কিন্তু সেই নারী এখন ক্রিবের উপর ঝুঁকে যেন একটা শিশুকে আদর করছেন। তিনি ফিসফিস করে বললেন, "শ্, শ্, সব ঠিক হবে, মা এখানে আছি।" তারপর তিনি হঠাৎ আমার দিকে তাকালেন এবং তার চোখে একটি ভয়ানক ভয় দেখলাম। তিনি চিৎকার করে বললেন, "তোমরা চলে যাও, ওরা আসছে, ওরা আমাদের মেরে ফেলবে, চলে যাও।" সঙ্গে সঙ্গে দূর থেকে অনেক মানুষের চিৎকার, কোলাহল আর আগুন জ্বলার শব্দ শোনা গেল। আমি দৌড়ে বের হয়ে সেই লিফটের দিকে গেলাম। লিফটের দরজা এখন খোলা। আমি ভেতরে ঢুকে জি বাটন চাপলাম। এবার এটি কাজ করলো। দরজা বন্ধ হলো। লিফট নিচে নামতে শুরু করলো। আমি দেখলাম ডিসপ্লেতে সংখ্যা কমছে, 10, 9, 8। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। লিফট গ্রাউন্ড ফ্লোরে থামলো। দরজা খুলল। আমি বেরিয়ে এলাম আমাদের আধুনিক আলোকিত লবিতে। আমার শরীর তখনও কাঁপছিল। নিরাপত্তা প্রহরী আমাকে দেখে বলল, "স্যার, আপনাকে কোথায় পাওয়া যাবে না? আমরা খুঁজছি, আপনি কোথায় ছিলেন?" আমি বললাম, আমি ওই 10 নম্বর লিফটে আটকে পড়েছিলাম। প্রহরীর মুখ সাদা হয়ে গেল। সে বলল, "স্যার, ওই লিফটে তো কেউ ওঠে না, সেটা কাজই করে না।" আমি বললাম, "কিভাবে? আমি তো উঠলাম।" প্রহরী আমাকে লিফটের কাছে গেল। এবার দেখি লিফটের দরজা বন্ধ এবং তার সামনে একটি বোর্ড ঝুলছে, লিফট বিকল, মেরামত চলছে। আমি হতবাক। প্রহরী বলল, "এই লিফটটার ইতিহাস খারাপ স্যার। এই জায়গায় আগে ছিল একটা পুরনো বাংলো। দেশভাগের সময় একটা ব্রিটিশ পরিবার সেখানে থাকত। দাঙ্গায় এক রাতে কিছু লোক বাংলোতে আগুন ধরিয়ে দেয়। পুরো পরিবার, স্বামী, স্ত্রী এবং তার নবজাতক শিশু সবাই পুড়ে মরে। তারপর এই জায়গায় অনেক কিছুই হয়েছে, কিন্তু সবই অঘটন হয়েছে। শেষে এই বহুতল ভবন তৈরি করা হয়, কিন্তু এই লিফটটা সবসময়ই সমস্যা করে। এটা কখনো কখনো চলতে থাকে, কিন্তু মানুষকে নিয়ে যায় অন্য জায়গায়। আমি সেই রাতের পর থেকে আর কখনো সেই লিফটে উঠিনি। কিন্তু আমার ঘটনা এখানেই শেষ নয়। কয়েক মাস পর আমি ভবনের অন্যান্য বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারি, অনেকেই এই লিফট ট্যানের অভিজ্ঞতার কথা শুনেছেন, কিন্তু কেউ আমার মতো এত বিস্তারিত দেখেনি। একটি ঘটনা খুবই চমকপ্রদ। 2020 সালে যখন ভবনটি নতুন, তখন একজন ইলেকট্রিশিয়ান লিফট মেরামত করতে গিয়ে প্রায় 2 ঘন্টার জন্য নিখোঁজ ছিল। তাকে পাওয়া যায় লিফট শ্যাফটের নিচে, অচেতন অবস্থায়। জ্ঞান ফিরে সে বলেছিল সে একটি পুরনো বাংলোয় আটকা পড়েছিল, যেখানে একজন মেম সাহেব তাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। আরেকজন বাসিন্দা, একজন বৃদ্ধা আপা, তিনি বলেন যে মাঝে মাঝে রাতে তিনি শিশুর কান্না শুনতে পান, যেন সেটা দেয়াল ভেদ করে আসছে। 2023 সালের জুন মাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। ভবনের 10 তলায় একটি ফ্ল্যাটে এক তরুণ দম্পতি থাকতেন। এক রাতে তারা মারামারি করেন এবং স্ত্রী রাগ করে বেরিয়ে আসেন। তিনি লিফটে উঠতে গিয়ে ভুলবশত লিফট 10-এ উঠে পড়েন। স্বামী যখন নিচে নামেন তখন দেখেন তার স্ত্রী লবিতে নেই। তিনি ফোন করেন, কিন্তু নেটওয়ার্ক নেই। ঘণ্টাখানেক পর লিফট 10-এর দরজা থেকে একজন মহিলার চিৎকার শোনা যায়। নিরাপত্তা প্রহরীরা লিফটের দরজা জোর করে খোলে। তারা দেখে সেই মহিলা লিফটের কোনায় কুঁকড়ে বসে আছে, চোখ অফুরন্ত বিস্ফারিত। তিনি বারবার বলছেন, সে আমাকে জ্বালাতে চেয়েছে, সে বলেছে আমি যেন তার শিশুর দেখাশোনা করি, আমাকে ছেড়ে দাও। তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি কয়েক মাস পরে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু তিনি আর কখনো এই ভবনে ফিরে আসেননি, এমনকি রংপুর শহরও ছেড়ে চলে যান। এই ঘটনার পর ভবন কর্তৃপক্ষ লিফট 10-কে স্থায়ীভাবে বন্ধ করে দেয়। তারা লিফটের সামনে একটি কংক্রিটের ব্লক দিয়ে দরজা আটকে দেয়। কিন্তু স্থানীয়রা বলে প্রতি বছর 15ই এপ্রিল, যে তারিখটি ডায়েরিতে ছিল, রাত 12টার দিকে লিফট 10-এর দরজা থেকে একটি নারী ও শিশুর মিশ্র কান্না শোনা যায়। এবং কখনো কখনো লিফটের ডিজিটাল ডিসপ্লেটি, যা সাধারণত অন্ধকার থাকে, তাতে 10 সংখ্যাটি জ্বলে ওঠে, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। আমি আর সেখানে থাকিনি। আমি 2023 সালের শেষেই ফ্ল্যাট ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে আসি। কিন্তু এই অভিজ্ঞতা আমাকে পরিবর্তন করেছে। আমি এখন বিশ্বাস করি সময় একটি রৈখিক ধারণা নয়। কিছু ট্রমা, কিছু মর্মান্তিক ঘটনা তা এতটাই শক্তিশালী যে তা স্থান ও কালের ধারায় একটি ফাঁক তৈরি করে। লিফট 10 সম্ভবত সেই ফাঁকের একটি প্রবেশদ্বার। 1947 সালের সেই ব্রিটিশ পরিবারের ট্র্যাজেডি, বিশেষ করে ম্যারি এবং তার শিশুর মৃত্যু, সেই জায়গার ইতিহাসে এমন এক ক্ষত তৈরি করেছে যা এখনও শুকায়নি। এবং আমাদের আধুনিক উঁচু ভবনটি সেই ক্ষতের ওপর দাঁড়িয়ে আছে। লিফটের শ্যাফটটি হয়তো একটি করিডোর, যা আমাদের বর্তমানকে সেই অতীতের একটি নির্দিষ্ট বিপজ্জনক মুহূর্তের সাথে যুক্ত করে। কাউনিয়া মডেল টাউনের বাসিন্দারা এখনও সেই লিফটটিকে এড়িয়ে চলে। নতুনদের তারা সতর্ক করে দেয়, এটি একটি আরবান লেজেন্ড হয়ে গেছে। কিন্তু আমি জানি এটি কিংবদন্তি নয়। আমি সেখানে গিয়েছি, আমি ম্যারিকে দেখেছি,
আমি তার শিশুর কান্না শুনেছি এবং আমি জানি প্রতি বছর এপ্রিল মাসে যখন বাতাসে একটা বিষাদের গন্ধ ভেসে আসে তখন লিফট 10-এর সিলিতে আটকে থাকা সেই আত্মারা তাদের শেষ রাতটি আবারও অনুভব করে এবং হয়তো কোনো অসতর্ক ভাড়াটিয়াকে তাদের শোকযাত্রায় সঙ্গী করতে চায়। শ্রোতা বন্ধুরা, ইঞ্জিনিয়ার সাকিবের এই অভিজ্ঞতা কি আপনাকে ভাবিয়েছে? আমরা যেখানে থাকি সেই জায়গার অতীত সম্পর্কে আমরা কতটুকু জানি? হয়তো আপনার নিজের অফিসের ভবন, আপনার নিজের ফ্ল্যাটের নিচে এমনই কোনো কলঙ্কিত ইতিহাস চাপা পড়ে আছে। রাত 10টা মানেই অশরীরীর রাত, আর এই আধুনিক যুগেও অতীতের অশরীরীরা আমাদের টেকনোলজির মধ্য দিয়েই আমাদের জীবনে প্রবেশ করতে পারে। আগামী ঘটনায় আমরা যাব আমাদের প্রতিবেশী দেশ ভারতের দার্জিলিংয়ে। পঞ্চম ঘটনা, দার্জিলিংয়ের কুরসিয়াং রোড, যেখানে রাতের বেলায় চিৎকার করে না দেখা কোনো প্রাণী। শ্রোতা বন্ধুরা, রাত এখন নিজেই যেন এক আতঙ্কের ছায়া হয়ে দাঁড়িয়েছে। ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁই করছে। অশরীরীর রাতের বিভীষিকা আরও ঘনীভূত হচ্ছে। চতুর্থ ঘটনার পর এবার আমরা পাড়ি দেব আমাদের প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। কুয়াশা আর চায়ের স্বর্গ বলে খ্যাত এই পার্বত্য শহরের একটি রাস্তা নিয়ে আজকের ঘটনা। এটি শুধু একটি ভুতুরে রাস্তার ঘটনা নয়, এটি একটি হারিয়ে যাওয়া প্রাণী, একটি অমীমাংসিত রহস্য এবং একটি সম্পূর্ণ গ্রামের কালেকটিভ সাইকোসিসের ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শ্রীমতী অদিতি শর্মা, একজন স্থানীয় হোটেল ম্যানেজার ও ট্রেকার, যিনি এই রহস্যের সাক্ষী হয়ে আছেন গত 10 দশক। অসংখ্য ধন্যবাদ অদিতিদিকে তার এই শ্বাসরোধকারী অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। দার্জিলিং শুধু পর্যটকদের স্বর্গ নয়, এটি রহস্যেরও একটা আধার। কুরসিয়াং রোড মূল শহর থেকে কিছুটা দূরে একটি সংকীর্ণ খাড়া পাহাড়ি পথ যা কুরসিয়াং গ্রামের দিকে যায়। দিনের বেলা এটি একটি স্বাভাবিক যদ্দূর একটু নির্জন রাস্তা, কিন্তু স্থানীয়রা, বিশেষ করে যারা সেখানে জন্মেছে, তারা জানে রাত 9টা বাজার পর এই রাস্তায় কেউ যায় না, কারণ তখন সেই আওয়াজ শুরু হয়। স্থানীয়রা তাকে বলে দ্য নাইট ইয়েলার বা রাতের চিৎকারকারী। এটি কোনো জানা প্রাণীর চিৎকার নয়। বাঘ, চিতাবাঘ, ভালুক, শিয়াল কিছুর সাথেই এর মিল নেই। এটি একটি অতি তীক্ষ্ণ মানবিক কষ্টের চিৎকারের সঙ্গে মিশ্রিত এক ধরনের গর্জন, যেন কেউ কোনো প্রাণীকে নিষ্ঠুরভাবে হত্যা করছে কিংবা কোনো প্রাণী মানুষ হয়ে যাওয়ার যন্ত্রণায় কাঁদছে। আমার প্রথম মুখোমুখি হওয়া 2014 সালের একটি শীতের রাতে। আমি তখন কলেজে পড়তাম এবং আমার কিছু বন্ধুরা সবাই শহুরে। তারা অ্যাডভেঞ্চার করার জন্য জিদ ধরে যে আমরা রাতেই কুরসিয়াং রোড ধরে হাঁটব। আমি তাদের বারণ করেছিলাম, কিন্তু তারা শোনেনি। আমরা রাত 8টায় রওনা দিলাম। প্রথম দিকটা ঠিক ছিল, শুধু ঠান্ডা বাতাস আর পাইন গাছের শব্দ। কিন্তু যখন আমরা রাস্তার সেই ঘূর্ণি বাঁকে পৌঁছলাম, যেখানে রাস্তাটি খাড়া পাহাড়ের কিনার দিয়ে চলে গেছে এবং নিচে প্রায় 300 ফুট খাদ, তখন প্রথমবারের মতো শব্দটা শুনলাম। দূর থেকে আসা এক করুণ চিৎকার, যেন কুকুরের চেয়েও বেশি তীক্ষ্ণ, কিন্তু তার মধ্যে এক ধরনের শব্দার্থিক কষ্ট, যেন শব্দটি শব্দগতভাবে বলতে চাইছে, বাঁচাও। আমরা সবাই থমকে দাঁড়ালাম। আমার বন্ধু রোহিত বলল, ও শিয়াল নাকি? কিন্তু আমি জানতাম শিয়ালের ডাক এমন নয়। শব্দটা আবার এলো, এবার কাছ থেকে, যেন পাহাড়ের গাছগুলোর ভেতর থেকে ভেসে আসছে। সঙ্গে সঙ্গে আমাদের চারপাশের তাপমাত্রা হঠাৎ নেমে গেল। আমাদের নিঃশ্বাস বাষ্প হয়ে উঠতে লাগলো। আমাদের টর্চের আলো ঝাপসা হয়ে যাচ্ছিল, যেন ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তারপর আমরা দেখলাম রাস্তার প্রায় 50 গজ সামনে একটা সাদা কুয়াশার মতো কিছুর আবরণ। এটি গতিশীল ছিল, যেন আমাদের দিকে এগোচ্ছে। সেই সাদা আবরণের ভেতর থেকে আবারও সেই চিৎকার ভেসে এলো, এবার এতটাই তীব্র যে আমাদের কান ঝালাপালা করে দিল। আমরা সবাই ভয়ে পেছন দিকে দৌড় দিলাম। আমি ছিটকে পড়ে গেলাম, আমার একটি হাঁটু কেটে গেল। যখন উঠে দাঁড়ালাম তখন দেখি সেই সাদা জিনিসটা এখন মাত্র 20 গজ দূরে। আমার টর্চের আলো সরাসরি তার উপর পড়তেই আমি স্পষ্ট দেখতে পেলাম এটি কোনো প্রাণী নয়, এটি একটি মানবাকৃতি, কিন্তু হাঁটুর বাঁক পর্যন্ত। তার নিচের অংশ ছিল ঘন কুয়াশা বা ধোঁয়ার মতো, কোনো স্পষ্ট পা নেই। উপরের অংশটা ছিল খুব লম্বা, রোগা, হাড় জিরজিরে, এবং তার মুখ ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এটা প্রায় মানুষের মুখের মতোই, কিন্তু চোয়াল অসম্ভব রকমের লম্বা, যেন সাপের মতো আনহিঞ্জড, এবং তার ভেতর থেকে একজোড়া লাল জল করছে এমন চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে। নাক নেই, শুধু 2 ফুটো। এটি কোনো শব্দ করেনি, শুধু তাকিয়ে রইল। তারপর হঠাৎ তার মুখটা খুলে গেল এবং সেই একই চিৎকার বেরোলো, কিন্তু এবার সরাসরি আমার মগজের ভেতরে, যেন আমার মগজে শব্দ তরঙ্গ আঘাত করলো। আমি চিৎকার করে দৌড়ে পালালাম। আমরা সবাই ততক্ষণে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলাম। আমি প্রায় 1 কিলোমিটার দৌড়ে এসে একটা চায়ের দোকানে গিয়ে আশ্রয় নিলাম। চায়ের দোকানি, একজন বুড়ো গোর্খা, আমাকে দেখে বললেন, মিস, তুমি ওই রাস্তা দিয়ে এসেছো, তুমি ভাগ্যবান। এর পরের দিন আমি জ্বর নিয়ে শয্যাশায়ী পড়ে রইলাম। আমার হাঁটুর ক্ষতটা সাধারণের চেয়ে বেশি সময় নিয়ে শুকালো।
ডাক্তার বললেন ইনফেকশন হয়েছে, কিন্তু আমার মনে হলো সেটা শুধু ইনফেকশন নয়, সেটা যেন একটা বিষ। আমি স্বপ্নে সেই মুখটা দেখতাম। সেই ঘটনার পর আমি কৌতূহলী হয়ে উঠলাম। আমি কেন এত ভয় পেয়েছিলাম? এই জিনিসটা কি? আমি স্থানীয় ইতিহাস, লোককথা খুঁড়তে শুরু করলাম, এবং আমি যে ঘটনাটা পেলাম তা আমার হৃদয় ভেঙে দিল। 1950-এর দশকের শেষের দিকে কুরসিয়াং এলাকায় একটি ব্রিটিশ টি প্ল্যান্টেশনের ম্যানেজার ছিলেন মিস্টার ডাগলাস। তিনি ছিলেন এক নিষ্ঠুর, দুর্বিনীত মানুষ। স্থানীয় শ্রমিকদের ওপর তার অত্যাচার ছিল কুখ্যাত। তার একটি অদ্ভুত শখ ছিল বড় বড় প্রাণীদের পোষ মানানো। তিনি তার বাংলোর পিছনে একটি ছোট চিড়িয়াখানার মতো বানিয়েছিলেন, যেখানে তিনি একটি বাঘিনী, একটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার এবং বিভিন্ন ধরনের পাখি রাখতেন। কিন্তু সবচেয়ে বেশি তিনি ভালোবাসতেন তার বিশেষ প্রাণীটিকে, একটি লেপার্ড ক্যাট বা চিতা বিড়াল, যার নাম ছিল মিস্টিক। মিস্টিক ছিল অসাধারণ সুন্দর কিন্তু অত্যন্ত হিংস্র। ডাগলাস তাকে লৌহ শিকলে বেঁধে রাখতেন এবং প্রায়ই তাকে ক্ষুধার্ত রেখে শ্রমিকদের ভয় দেখাতেন। ঘটনাটি বলে 1959 সালের এক ভয়াবহ শীতের রাতে ডাগলাস মদ্যপান করে মাতাল অবস্থায় মিস্টিককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে, কারণ সে একজন শ্রমিককে আঁচড়ে দিয়েছিল। মিস্টিকের মৃত্যু যন্ত্রণা ছিল ভয়ানক। সে সারা রাত চিৎকার করেছিল, আর ডাগলাস সেই চিৎকার শুনতে শুনতে হাসছিল। পরের দিন মিস্টিকের দেহটা সে পাহাড়ের খাবে ফেলে দেয়। কিন্তু রাতের বেলা সেই রাস্তা দিয়ে যাওয়া লোকজন মিস্টিকের চিৎকার শুনতে শুরু করে। আরও আশ্চর্যের ব্যাপার, কিছু মানুষ একটি সাদা ভুতুড়ে চিতা দেখার কথা বলতে থাকে, যা রাস্তা পার হয়ে যায় বা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। 1962 সালের দিকে ডাগলাসের নিজেরই করুণ পরিণতি হয়। তিনি এক রাতে গাড়ি চালিয়ে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন এবং গাড়ি সহ খাদে পড়ে যায়। তার দেহ কখনো পাওয়া যায়নি। স্থানীয়রা বিশ্বাস করে মিস্টিকের আত্মা তাকে টেনে নিয়ে গেছে, এবং এখন মিস্টিক ও ডাগলাস, শিকারী ও শিকারী উভয়েরই আত্মা সেই রাস্তায় আটকে আছে, একটি চিরস্থায়ী শিকারের খেলায় লিপ্ত। মিস্টিকের আত্মা এখনও তার মৃত্যু যন্ত্রণা অনুভব করে, তাই সে চিৎকার করে। আর ডাগলাসের আত্মা, যে এখন একটি ভৌত সত্তায় পরিণত হয়েছে, সে মিস্টিককে ধাওয়া করে কিন্তু কখনোই ধরতে পারে না। আর সেই নাইটিয়েলার যে শব্দ, তা আসলে মিস্টিকের শেষ চিৎকার আর ডাগলাসের ক্রোধের চিৎকারের মিশ্রণ। 2018 সালে আমি আরও গভীরে যাই। আমি স্থানীয় এক শামান বা ঝাঁকড়ের সাথে দেখা করি। নাম ছিল বাহাদুর দা। তিনি আমাকে বলেন এটি শুধু দুটি আত্মার ব্যাপার নয়। তিনি বলেন ওই রাস্তাটি একটি লেয়ার ক্রসিং, অর্থাৎ আমাদের জগৎ এবং অন্য একটি জগতের মধ্যে এটি একটি পাতলা সীমানা। মিস্টিকের নৃশংস মৃত্যু আর ডাগলাসের পাপ সেই সীমানাটিকে দুর্বল করে দিয়েছে। তাই শুধু তাদের আত্মাই নয়, অন্যান্য বিচরণশীল সত্তাও মাঝে মাঝে সেই রাস্তায় ঢুকে পড়ে। বাহাদুর দা বলেন তিনি একবার রাতে একটি শিকারের দল দেখেছেন, কিছু অস্পষ্ট কালো ছায়া যারা শিকারের মতো উল্লাসে চিৎকার করছে, একটি সাদা ছায়াকে তাড়া করছে। তিনি বলেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কেউ ভয় পায়, তাহলে তার ভয়ই তাকে টেনে নিয়ে যায় ওই অন্য লেয়ারে। 2020 সালের ডিসেম্বর মাসে সবচেয়ে বিস্তারিত প্রমাণ হাতে আসে। একদল পর্যটক যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম হিসেবে কাজ করে, তারা সেই রাস্তায় নাইট ভিশন ক্যামেরা, অডিও রেকর্ডার নিয়ে ক্যাম্প করে। তারা শুধু অডিও নয়, ভিডিও পায়। তাদের একটি ভিডিও ফুটেজে রাত 1:30 রাস্তার মাঝখানে হঠাৎ করে একটি সাদা অর্ধস্বচ্ছ প্রাণীর আকৃতি দেখা যায়, যা দ্রুত গতিতে পার হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে একটি বিকট চিৎকার রেকর্ড হয়। তারা সেই অডিওটির স্পেকট্রোগ্রাম বিশ্লেষণ করে দেখেন এতে মানব কণ্ঠ এবং বড় বিড়ালের গর্জনের ফ্রিকোয়েন্সি একসাথে মিশে আছে, যা প্রাকৃতিকভাবে অসম্ভব। তারা ইএমএফ মিটারে রেকর্ড করেন অস্বাভাবিক স্পাইক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে তাদের দলের সদস্য অর্জুনের সাথে। সে একা রেকর্ডিং করতে গিয়ে হারিয়ে যায় প্রায় 2 ঘন্টা। ফিরে এসে সে বলে সে দেখেছে একটি পুরনো বাংলো, যেখানে একটি মানুষ সদৃশ দৈত্য একটি প্রাণীকে মারছে, এবং সেই দৃশ্য তার সামনে বারবার লুপ হতে থাকে, যেন একটি কার্সড ফিল্ম রিল। অর্জুন পরের দিনই জ্বর আর বিভ্রান্তিতে ভুগতে শুরু করে এবং তাকে দার্জিলিং থেকে সরিয়ে নিয়ে যেতে হয়। 2022 সালে আমি নিজে একটি সিদ্ধান্ত নিলাম। আমি আমার নিজের ভয় কাটানোর জন্য এবং এই রহস্যের কিছু সমাধান খুঁজে বার করার জন্য বাহাদুর দার সহায়তায় একটি ছোট্ট শান্তির অনুষ্ঠানের আয়োজন করি। আমরা সূর্যাস্তের আগে সেই ঘূর্ণি বাঁকে গিয়েছিলাম। বাহাদুর দা কিছু স্থানীয় মন্ত্র পড়লেন, ধূপ জ্বালালেন এবং দুধ ও মধুর অর্ঘ্য দিলেন।
তিনি বলেন তিনি মিস্টিক ও ডাগলাস দুজনেরই আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করছেন। আমরা সেখানে বসে রইলাম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা 7:30টার দিকে হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল এবং চারপাশ একদম নিঃশব্দ হয়ে গেল। তারপর খুব মৃদুভাবে সেই চিৎকার শোনা গেল, কিন্তু এবার তা ক্রন্দনের মতো শোনালো। বাহাদুরদা চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি বললেন, ওরা চলে গেছে, হয়তো কিছু সময়ের জন্য, কিন্তু ওরা সত্যিই চলে গেছে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ গত মাসেই নভেম্বর 2024 আমি স্থানীয় একটি ক্যাফেতে বসে একজন তরুণ বাইকার রাইডারের কথা শুনলাম। সে বলছিল সে রাতে একা যাচ্ছিল এবং তার বাইকের হেডলাইটে সে দেখেছে একটি সাদা হাড় জিরজিরে মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যে তার দিকেই তাকিয়েছিল। তার বাইকের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল এবং সে সেই সত্তাটি হেঁটে হেঁটে তার দিকে এগিয়ে আসতে দেখেছে। সে প্রাণ ভয়ে বাইক ঠেলে নিয়ে পালিয়ে এসেছে। তার বর্ণনা আমার দেখা জিনিসটার সাথে হুবহু মিলে যায়। কুরসিয়াং রোডের এই রহস্য আজও অমীমাংসিত। স্থানীয় কর্তৃপক্ষ একে বন্য প্রাণীর ডাক বলে উড়িয়ে দেয়, কিন্তু আমরা স্থানীয়রা জানি এটি তার চেয়েও অনেক গভীর। এটি একটি ট্রমা, একটি পাপ এবং একটি স্থানের স্মৃতির ফাঁস হয়ে যাওয়া। এটি আমাদের শিক্ষা দেয় যে নৃশংসতা কেবল শিকারীর মৃত্যুই ঘটায় না, এটি স্থানটিকেও কলঙ্কিত করে, সময়ের একটি ক্ষত তৈরি করে যা কখনো শুকায় না। মিস্টিকের চিৎকার শুধু একটি প্রাণীর যন্ত্রণা নয়, এটি অন্যায়ের প্রতিবাদের একটি চিরন্তন প্রতিবাদ। আর ডাগলাসের ভূত শুধু একজন খলনায়ক নয়, সে নিজের কর্মফলের চিরস্থায়ী বন্দী। আপনারা যদি কখনো দার্জিলিং যান এবং রাতে কুরসিয়াং রোডের দিকে যাওয়ার প্রস্তাব পান, মনে রাখবেন সেখানে কেবল কুয়াশা বা বন্য প্রাণী নেই, সেখানে একটি অপূর্ণ ঘটনা রয়েছে যা আপনাকে তার মধ্যে টেনে নিতে চায়, যাতে আপনি তার যন্ত্রণার সাক্ষী হন। আর যদি আপনি সেই চিৎকার শুনতে পান, পালিয়ে আসবেন না, বরং নিশ্চুপে শুনুন, কারণ হয়তো সব ভূতই চায় না যে আমরা ভয় পাই। কিছু ভূত চায় যে আমরা শুনি, তাদের ঘটনা শুনি। আর মিস্টিক ও ডাগলাসের ঘটনা হলো নৃশংসতা ও প্রতিশোধের এমনই এক ঘটনা যা পাহাড়ের বুকে এখনও প্রতিধ্বনিত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, অদিতি দিদির এই ঘটনা কি আপনাকে পাহাড়ের রহস্যময়তা সম্পর্কে নতুন করে ভাবাচ্ছে? আমরা প্রকৃতিকে শাসন করতে চাই, প্রাণীদের দমন করতে চাই, কিন্তু হয়তো তাদের কষ্ট আর ক্রোধ আমাদের সভ্যতার দেয়াল ভেদ করেও আমাদের স্পর্শ করে। রাত 10টা মানেই অশরীরী রাত। আর আজকের 31st নাইট স্পেশালের শেষ ঘটনাটি নিয়ে আমরা যাব ভারতের রাজস্থানের এক প্রাসাদে, যেখানে সঙ্গীত শুধু শোনা যায় না, দেখাও যায়। ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরী রাত। এখন চলে যাচ্ছি আজকের ষষ্ঠ ও শেষ ঘটনায়। ষষ্ঠ ঘটনা, রাজস্থানের ভূতোড়া হাভেলি, যেখানে 7 রাগ রাগিনীতে বাঁধা আছে 7 আত্মা। শ্রোতা বন্ধুরা, এই রাতটা আর সাধারণ রাত নয়। আজ 31st নাইট, পুরনো বছরের শেষ রাত। আর এই শেষ রাতে আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে জটিল, সবচেয়ে শৈল্পিক এবং সবচেয়ে মর্মান্তিক একটি ঘটনা। আমরা এখন রয়েছি ভারতের রাজস্থানে, জয়সলমের থেকে প্রায় 80 কিলোমিটার দূরের এক নির্জন মরুভূমিতে, রাওয়েল হাভেলির সামনে। এটি কোনো সাধারণ প্রেতবেষ্টিত প্রাসাদ নয়, এটি এক জীবন্ত সঙ্গীতের গল্প, যেখানে 7টি রাগ রাগিনী 7টি আত্মাকে চিরকালের জন্য বেঁধে রেখেছে। এই গল্পটি আমাদের পাঠিয়েছেন শ্রী সুরেশ আগরওয়াল, একজন ধনী শিল্প ব্যবসায়ী এবং শাস্ত্রীয় সঙ্গীতের পৃষ্ঠপোষক, যিনি এই হাভেলি কিনেছিলেন পুনর্নির্মাণের জন্য। কিন্তু যা ঘটেছে তা তাঁকে ও তার পরিবারকে চিরতরে পাল্টে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ সুরেশজিকে তার এই আধ্যাত্মিক ও ভয়ঙ্কর যাত্রার কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। সবকিছু শুরু হয়েছিল 2018 সালে, যখন আমি রাজস্থানের ঐতিহ্যবাহী স্থাপত্যের প্রতি আকর্ষিত হয়ে এই পরিত্যক্ত হাভেলিটি কেনার সিদ্ধান্ত নিই। এটি নির্মাণ করেছিলেন রাওয়েল জগমাল সিং, একজন ছোট রাজপুত সর্দার, 1875 সালে। লোকমুখে শোনা যায় এই হাভেলিতে একবার 7 জন রানী বাস করতেন। জগমাল সিং ছিলেন একজন উৎসাহী সঙ্গীতপ্রেমী এবং 7টি রাগ রাগিনীর বিশেষজ্ঞ। কথিত আছে তিনি তার 7 রানীকে 7টি ভিন্ন রাগ শিখিয়েছিলেন: ভৈরব, মালকোন্স, তোড়ি, দরবারি, মিয়াকি মালহার, হিন্দোল
এবং শিবরঞ্জনী। প্রত্যেক রানী ছিলেন এক একটি রাগের মাস্টার। সন্ধ্যায় হাভেলির 7টি আলাদা কক্ষ থেকে 7টি আলাদা রাগ বেজে উঠত, যা মিলিত হয়ে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করত। কিন্তু 1901 সালে এক ভয়াবহ দুর্ঘটনায় হাভেলিতে আগুন লাগে এবং 7 রানী সহ সবাই মারা যান। এরপর থেকে হাভেলিটি ভুতুড়ে বলে পরিত্যক্ত ছিল। আমি এগুলোকে কেবল লোককাহিনী ভেবেছিলাম। আমার পরিকল্পনা ছিল হাভেলিটিকে একটি হেরিটেজ হোটেলে রূপান্তরিত করা। 2019 সালের জানুয়ারিতে সংস্কার কাজ শুরু হয়। প্রথম কয়েক মাস সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু যখন আমরা হাভেলির কেন্দ্রীয় অংশে সপ্ত সঙ্গীত মন্দির নামে পরিচিত সেই 7 কক্ষীয় বলরুমের সংস্কার শুরু করলাম, তখনই অদ্ভুত ঘটনাগুলো শুরু হয়। প্রথমে শোনা গেল আওয়াজ। সন্ধে 6টা থেকে 7টার মধ্যে, ঠিক যখন সূর্যাস্তের সময়, হাভেলির বিভিন্ন অংশ থেকে আলাদা আলাদা বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসতে শুরু করে। কখনো সেতার, কখনো সরোদ, কখনো বাঁশি, কখনো পাখোয়াজ। আমাদের কর্মীরা প্রথমে ভেবেছিল আশেপাশে কোথাও রিহার্সাল হচ্ছে, কিন্তু হাভেলির চারদিকে তো মরুভূমি, কিলোমিটারের পর কিলোমিটার ফাঁকা জায়গা। আমি নিজে একদিন সন্ধ্যায় সেখানে ছিলাম। প্রথমে শুনলাম একটি গম্ভীর ভৈরব রাগের আলাপ, যেন খুব কাছ থেকে কেউ সেতার বাজাচ্ছে। আমি সেতারের শব্দ অনুসরণ করে হাভেলির পূর্ব দিকের একটি কক্ষে গেলাম। কক্ষটি তখন খালি, শুধু ধুলো আর জাল, কিন্তু সেতারের আওয়াজ স্পষ্টতই এই কক্ষ থেকেই আসছিল। আমি কক্ষের মাঝখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ একটি তীব্র গরম অনুভব করলাম, যেন কেউ খুব কাছ দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে সেতারের আওয়াজ বন্ধ হয়ে গেল। এর কয়েকদিন পর আমাদের একজন ইলেকট্রিশিয়ান রাম সিং ভয়ানক এক অভিজ্ঞতার মুখোমুখি হয়। সে হাভেলির পশ্চিম প্রান্তের কক্ষে ওয়ারিং করছিল। হঠাৎ সে শুনতে পায় একটি মেয়েলি গলায় গান গাওয়ার আওয়াজ, মালকন্স রাগে। শব্দটা এতটাই মধুর ও আকর্ষণীয় যে সে তার কাজ ফেলে শুধু শুনতে থাকে। তারপর সে বলে সে দেখতে পায় কক্ষের এক কোণে একটি যুবতী নারী রাজপুত পোশাক পরে মাথায় ঘোমটা দিয়ে সেতার বাজাচ্ছেন। রাম সিং ভয়ে কাঁপতে থাকে। নারীটি তার দিকে ঘুরে তাকায়, কিন্তু ঘোমটার আড়ালে তার মুখ দেখা যায় না। নারীটি হাত দিয়ে ইশারা করে, যেন তাকে অনুসরণ করতে বলে। রাম সিং পালিয়ে আসে। পরের দিন থেকে সে কাজে আসেনি এবং ফোন করে বলেছে যে সে আর কখনো রাজস্থানে ফিরবে না। এই ঘটনার পর আমি স্থানীয় এক ইতিহাসবিদ ডক্টর রণবীর সিং রাঠোরের সাহায্য নিই। তিনি আমাকে হাভেলির আসল ইতিহাস বলেন, যা লিখিত ইতিহাস থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন 1901 সালের সেই আগুন কোনো দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রাওয়াল জগমল সিংয়ের একমাত্র পুত্র যুবরাজ বিক্রম সিং, তিনি তার সৎ মাতা 7 রানীকে ঘৃণা করতেন, কারণ তার নিজের মা প্রধান রানী, যিনি সঙ্গীত জানতেন না, তিনি এই 7 রানীর কারণে উপেক্ষিত হতেন। একটি রাজনৈতিক ষড়যন্ত্রে বিক্রম সিং হাভেলিতে আগুন লাগিয়ে দেন এবং সব দরজা জানালা বাইরে থেকে তালা বন্ধ করে দেন, যাতে 7 রানী সহ সবাই ভেতরে পুড়ে মরে। কিন্তু মৃত্যুর সময় 7 রানী তাদের শেষ প্রাণশক্তি দিয়ে তাদের নিজ নিজ রাগ বাজিয়েছিলেন, এবং এই রাগগুলো তাদের আত্মার সাথে হাভেলির প্রাঙ্গণে বেঁধে যায়। একটি অভিশাপ তৈরি হয়। যে কেউ এই হাভেলিতে প্রবেশ করবে এবং 7টি রাগ পরিপূর্ণভাবে শুনতে পাবে, সে চিরকালের জন্য এই হাভেলির অংশ হয়ে যাবে। তার আত্মাও একটি নতুন রাগ তৈরি করবে এবং হাভেলিতে আবদ্ধ হবে। ডক্টর রাঠোর আমাকে সতর্ক করেন, সুরেশজি, আপনি সংস্কার বন্ধ করুন। এটি হাভেলি নয়, এটি একটি সাংগীতিক সমাধিক্ষেত্র। 7 রানী তাদের রাগ নিয়ে এখানে আটকা আছেন এবং তারা নতুন সঙ্গীত, নতুন আত্মা চান, যাতে তাদের বেদনা কিছুটা লাঘব হয়। কিন্তু আমি আমার বিনিয়োগ ত্যাগ করতে রাজি ছিলাম না। আমি ভেবেছিলাম আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে। আমি মুম্বাই থেকে একজন প্যারানরমাল বিশেষজ্ঞ এবং একজন সাউন্ড ইঞ্জিনিয়ারকে আনি। তারা উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি নিয়ে হাভেলি পরীক্ষা করেন। তাদের রিপোর্ট ছিল চমকপ্রদ। তারা বলেন হাভেলিতে 7টি আলাদা আলাদা অ্যাকুস্টিক হটস্পট আছে, যেখানে শব্দ তরঙ্গ স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে রিভারবেরেট করে, যেন কেউ ইচ্ছাকৃতভাবে সেগুলো ধরে রেখেছে। ইএমএফ রিডিং অস্বাভাবিকভাবে উচ্চ, তাপমাত্রার তারতম্য রয়েছে। সবচেয়ে বিস্ময়কর ছিল ইনফ্রাসাউন্ড রিডিং, অতি নিম্ন কম্পাঙ্কের শব্দ, যা মানুষ সাধারণত শুনতে পায় না, কিন্তু যার প্রভাবে ভয়, দুশ্চিন্তা, এমনকি হ্যালিউসিনেশন হতে পারে। হাভেলিতে একটানা 19.8 হার্জের ইনফ্রাসাউন্ড ছিল, যাকে ভৌত কম্পাঙ্ক বলে।
কারণ এটি চোখের রেটিনাকে কম্পিত করে এবং মানুষ অদৃশ্য কিছু দেখার ইলিউশন তৈরি করে। সাউন্ড ইঞ্জিনিয়ার মিস্টার দেসাই বলেন যে এটা শুধু ইনফ্রাসাউন্ড নয়, বরং একটি সাইকো অ্যাকুস্টিক ফেনোমেনন। তিনি অনুমান করেন আগুনের সময় রানীদের চিৎকার ও সঙ্গীতের শব্দ দেওয়ালের পাথরের রেকর্ড হয়ে গেছে এবং বিশেষ অবস্থায়, যেমন তাপমাত্রা, আর্দ্রতা, সেগুলো পুনরুৎপাদিত হচ্ছে, যেন একটি ন্যাচারাল টেপ রেকর্ডার। আমি তখন নিশ্চিত হলাম এটা সব বিজ্ঞানের ব্যাপার, ভূতপ্রেত নয়। আমি সংস্কার কাজ আবার শুরু করলাম। কিন্তু 2020 সালের মার্চ মাসে যখন সমস্ত কর্মী চলে যায় এবং আমি একা হাভেলিতে কিছুদিন থাকি, তখনই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়। লকডাউনের কারণে আমি হাভেলি ছেড়ে যেতে পারছিলাম না। প্রথম কয়েকদিন ঠিক ছিল। চতুর্থ দিন সন্ধেবেলা আমি হাভেলির কেন্দ্রীয় প্রাঙ্গণে বসেছিলাম। হঠাৎ আমি শুনলাম একসাথে 7টি বাদ্যযন্ত্র বাজছে। 7টি আলাদা রাগ, কিন্তু সেগুলো এত নিখুঁতভাবে বাজছিল যে একসাথে শুনতে অদ্ভুতভাবে মধুর লাগছিল। কিন্তু সঙ্গে সঙ্গে একটি গভীর মর্মব্যথা ও নিশ্চুপ আর্তনাদ অনুভব করলাম। আমি উঠে দাঁড়ালাম। আমি দেখলাম 7টি কক্ষের দরজা দিয়ে 7টি আলোকিত অবয়ব বেরিয়ে আসছে। তারা 7 জন নারী, রাজপুত পোশাকে, প্রত্যেকে একটি বাদ্যযন্ত্র হাতে। তাদের মুখ সৌন্দর্য অসাধারণ, কিন্তু তাদের চোখে আগুনের প্রতিফলন, আর তাদের গায়ের পোশাক জ্বলছে। তারা আমার দিকে এগিয়ে এলো, কিন্তু আমাকে আক্রমণ করল না। তারা আমাকে ঘিরে একটি বৃত্ত তৈরি করে তাদের বাদ্যযন্ত্র বাজাতে লাগলো। আমি ভয়ে জমে গিয়েছিলাম, কিন্তু পালানোর শক্তি পাচ্ছিলাম না। তখন 7ম রানী, যিনি শিবরঞ্জনী রাগ বাজাচ্ছিলেন, তিনি এগিয়ে এলেন। তার মুখে একটি করুণ হাসি। তিনি কোনো কথা বললেন না, কিন্তু আমার মনে লাংসুং একটি বার্তা এলো। তুমি আমাদের বন্দিশালা মেরামত করছো? আমরা চিরকাল আটকে আছি আমাদের শেষ গানে। আমাদের মুক্ত করতে চাও? তাহলে শোনো, আমাদের 7 রাগের পূর্ণতা শোনো। আমি বুঝতে পারিনি কি বলতে চাইছেন। হঠাৎ 7 রানী আবারও তাদের বাদ্যযন্ত্র বাজানো শুরু করলেন, কিন্তু এবার তারা একই সাথে বাজালেন না, তারা পালা করে বাজালেন। একটি রাগ শেষ হলে আরেকটি শুরু হলো। ভৈরব থেকে শুরু করে শিবরঞ্জনীতে শেষ। এই সম্পূর্ণ চক্র শুনতে শুনতে আমার মনে হলো আমি সময়ের বাইরে চলে যাচ্ছি। আমি দেখলাম হাভেলির দেয়ালগুলো ম্লান হয়ে যাচ্ছে। তার জায়গায় দেখা যাচ্ছে 1901 সালের সেই রাতের দৃশ্য। আমি দেখতে পেলাম আগুন, চিৎকার এবং 7 রানী তাদের কক্ষে দরজা বন্ধ হওয়ার পরও নিঃশব্দে তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে যাচ্ছেন। তাদের চোখে ভয় নয়, বরং এক গভীর শান্তি ও বিশ্বাসঘাতকতার তিক্ততা। যখন শেষ রাত শিবরঞ্জনী শেষ হলো, সব কিছু অদৃশ্য হয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। আমার নাক দিয়ে রক্ত পড়ছিল এবং আমার কানে একটি তীক্ষ্ণ শব্দ হচ্ছিল। আমি সারা রাত সেখানে পড়েছিলাম। পরের দিন সকালে যখন আমি জ্ঞান ফিরে পেলাম, আমি দেখলাম আমার আশেপাশের মাটিতে পোড়া কাঠের গুঁড়া ছড়ানো, যদিও হাভেলিতে আগুন লেগেছে 100 বছর আগে। লকডাউন শেষ হওয়ার পর আমি হাভেলি ছেড়ে চলে আসি, কিন্তু আমি বুঝতে পারি আমি মুক্ত নয়। আমি এখনও হাভেলির সাথে যুক্ত। আমি প্রায়ই স্বপ্নে সেই 7 রাগ শুনতে পাই। আমার বাড়িতে মুম্বাইতে মাঝে মাঝে আমি সেই বাদ্যযন্ত্রের আওয়াজ শুনি। ডাক্তাররা বলেন এটি টিনিটাস বা অডিটরি হ্যালুসিনেশন, কিন্তু আমি জানি সেটা নয়। 7 রানী আমাকে মার্ক করে ফেলেছে, কারণ আমি সম্পূর্ণ রাগ চক্র শুনেছি। 2022 সালে আমি একটি সাহসী সিদ্ধান্ত নিই। আমি হাভেলিটি ভাঙব না, বরং এটিকে একটি সাংগীতিক স্মৃতিসৌধ হিসেবে প্রতিষ্ঠা করব, যেখানে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা আসবেন এবং সেই 7 রাগ বাজাবেন রানীদের আত্মার শান্তির জন্য। আমি একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করি। আমরা 7 জন নামকরা সঙ্গীত শিল্পী নিয়ে আসি, যারা 7টি কক্ষে বসে একই সময় 7 রাগ বাজালেন। অনুষ্ঠানটি ছিল মন্ত্রমুগ্ধকর, কিন্তু যখন শেষ রাগ বাজছিল, তখন সব কক্ষের বিদ্যুৎ চলে যায় এবং শিল্পীরা বলেন তারা তাদের বাদ্যযন্ত্রে অদৃশ্য হাতের স্পর্শ অনুভব করেন, যেন কেউ তাদের সঙ্গে সঙ্গে বাজাচ্ছে। একজন শিল্পী উস্তাদ জাকির হোসেন বলেন তিনি স্পষ্টতই একটি নারী কণ্ঠ শুনেছেন, যা তাকে বলছে ধন্যবাদ, কিন্তু এখনও নয়, এখনও অপেক্ষা করতে হবে, একজন বাকি আছে। আমি এখন বুঝতে পেরেছি একজন বাকি আছে বলতে কি বোঝানো হচ্ছে। সে হল যুবরাজ বিক্রম সিংহ, যিনি এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন। তার আত্মাও এখানে আটকা আছে, কিন্তু একটি ভিন্ন রূপে। সে কোনো রাগ তৈরি করে না, সে তৈরি করে শব্দহীন চিৎকার, যে চিৎকার ইনফ্রাসাউন্ড হিসেবে হাভেলিতে রয়েছে। 7 রানী অপেক্ষা করছেন সেই দিনের জন্য, যখন কেউ তাদের রাগ শুনে তাদের মুক্ত করবে
এবং একই সাথে বিক্রম সিংহের আত্মারও মুক্তি ঘটবে তার পাপের প্রায়শ্চিত্ত হয়ে। আজ 2024 সাল, হাভেলিটি এখনও দাঁড়িয়ে আছে। আমার প্রকল্পটি এখনও অসম্পূর্ণ। আমি এখন বুঝতে পারি আমি শুধু একটি ভবন নয়, একটি জীবন্ত সাংগীতিক ইকোসিস্টেমের কিউরেটর হয়েছি। স্থানীয়রা বলে পূর্ণিমার রাতে এখনও হাভেলি থেকে 7টি আলাদা বাদ্যের আওয়াজ শোনা যায়, এবং কেউ কেউ বলে যদি খুব মন দিয়ে শোনে তাহলে 7টি নারী কণ্ঠে গানও শোনা যায়, যার কথা বোঝা যায় না কিন্তু যা হৃদয় বিদারক। এই গল্পের শিক্ষা হলো শিল্প, বিশেষ করে সঙ্গীত, মৃত্যুর চেয়েও প্রবল। এটি আত্মাকে বাঁধতে পারে, আবার মুক্তও করতে পারে। রাওয়াল হাভেলি শুধু একটি ভুতুড়ে জায়গা নয়, এটি একটি অসমাপ্ত সিম্ফনি, একটি অপেক্ষামান মুক্তির গল্প। এবং আমি, সুরেশ আগরওয়াল, এখন সেই গল্পের একজন চরিত্র। যতক্ষণ না শেষ সুরটি বাজে, ততক্ষণ আমারও শান্তি নেই। আপনারা যদি কখনো রাজস্থানের মরুভূমির পথে যান এবং দূর থেকে একটি নির্জন হাভেলি দেখতে পান, যেখান থেকে সন্ধ্যায় সেতারের আওয়াজ ভেসে আসে বলে মনে হয়, সতর্ক থাকবেন, কারণ আপনি হয়তো 7 রানীর সেই চিরস্থায়ী কনসার্টের দর্শক হয়ে যাবেন। এবং আপনি যদি সম্পূর্ণ 7 রাগ শুনে ফেলেন, তাহলে আপনি চিরকালের জন্য সেই সঙ্গীতের অংশ হয়ে যাবেন। আপনার আত্মাও একটি নতুন রাগ হয়ে হাভেলির প্রাঙ্গণে যুক্ত হবে, আর সেটাই হবে রানীদের জন্য সান্ত্বনা, যে তাদের একালিত্ব ভাগ করে নেওয়ার জন্য আরও একজন সঙ্গী পেয়েছে। শ্রোতা বন্ধুরা, আজকের 31st নাইট স্পেশালের শেষ ঘটনাটিও এখানেই শেষ হলো। আজ আমরা 6টি ঘটনা শুনলাম, বাংলাদেশের 4 প্রান্ত থেকে এবং ভারতের 2 রাজ্য থেকে। প্রতিটি ঘটনাই আমাদের দেখালো ভৌতিকতা শুধু ভয়ের নয়, বেদনার, অপূর্ণ আকাঙ্ক্ষার এবং মুক্তির আকুতির। রাত 10টা মানেই অশরীরীর রাত, আর আজকের এই বিশেষ রাতে আমরা দেখলাম অশরীরীরা কত রূপে আমাদের মধ্যে বিরাজ করে। কখনো তারা একটি পাথরের মূর্তি হয়ে কাঁদে, কখনো জলাভূমির কান্নায় মিশে থাকে, কখনো আয়নায় নিজের মুখ খোঁজে, কখনো লিফটের মাধ্যমে সময়ের ফাঁক দিয়ে হেঁটে আসে, কখনো পাহাড়ে চিৎকার করে নিজের কিশোর মৃত্যুর কথা জানায়, আবার কখনো 7 রাগে বাধা পড়ে অপেক্ষা করে মুক্তির। নববর্ষের এই প্রাককালে আমরা পুরনো বছরের সব ভয়, সব বেদনা, সব অসমাপ্ত ঘটনা পেছনে ফেলে নতুনভাবে শুরু করার আশা করি। কিন্তু মনে রাখবেন, আমাদের ফেলে আসা কিছু ঘটনা হয়তো আমাদের পিছু দেয়, আমাদের স্মৃতিতে আটকে থাকে। তাদের কথা শুনতে ভয় পাবেন না, কারণ অনেক সময় শোনাই হলো মুক্তির প্রথম ধাপ। আপনার নিজের জীবনে যদি এমন কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনি ভাগ করে নিতে চান, আমাদের লিখুন ashoriri@gmail.com। আগামীকাল থেকে শুরু হবে নতুন বছর, নতুন আশা। আমরা আবারও দেখা করব আগামীকাল রাত 10টায় নতুন কোনো হাড় হিম করার সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, এবং আপনার আশেপাশে যারা নিঃসঙ্গ, যারা বেদনায় কাঁদে, তাদের কথা একটু শুনুন। হয়তো আপনার শোনাতেই তাদের মুক্তি। শুভ নববর্ষ।